আমরা তো রেগুলারলি পাঠচক্র করার চেষ্টা করতেছি গত বছর থেকেই। এর আগে চিন্তা পাঠচক্রে আমরা পলিটিক্যাল ফিলোসফি নিয়ে অনেকগুলা টেক্সট কভার করছি। আ আ ফয়সাল জাফর ভাইয়ের যেই বায়োস্কোপ আড্ডা, এইখানে আমরা নিটশে নিয়ে একটা আলাপ করছিলাম এই ঘরেই। আ এটা 2nd আলাপ আ হাইডেগার নিয়ে। আ তো যারা এর আগে আমার আলাপ ফলো করছেন চিন্তা পাঠচক্রে, আমরা আ জন বদিন পড়ছি, আমরা আ রুশো কিছুটা পড়ছি। আ এছাড়া আমরা ক্যালিভাস পড়ছি টুকটাক। তো আমি যেই প্যাটার্নে আলাপগুলা করি, এটা মোর টেক্সট ওরিয়েন্টেড এবং একসাথে কিভাবে আমরা একটা টেক্সট পড়তে পারি এবং এর থেকে নানা ধরনের অর্থ উৎপাদন করতে পারি। এটা একটা কালেকটিভ আ ধরেন একসাথে আমাদের পড়াও হয়ে যায় এর মাঝে। মানে এটা মনোলগ করব না আমি, মাঝ দিয়ে বইয়ের সেকশনস পড়তে থাকবো এবং আমার মতো করে আমি ব্যাখ্যা করতে থাকবো, অনুবাদ করতে থাকবো। আ বেসিক্যালি এটা পড়তে আমি যে প্রসেসের ভিতর দিয়ে ছিলাম, এই আলাপের মধ্যেও আমি এটা পড়তে ওই প্রসেসটা আবার রিক্রিয়েট করার চেষ্টা করব। আ তো আজকের যেই শিরোনাম আ হাইডেগারের স্থাপত্য ভাবনা। আমি নিজে এখন স্থাপত্য আ বিভাগে পড়তেছি। ওটা রেলেভেন্ট না। কারণ এটার মধ্যে একটা আ ফাঁকি আছে এই শিরোনামে। মানে হাইডেগারের স্থাপত্য ভাবনা আসলে কতটুকু স্থাপত্য, এইটা আসলে আমাদের এবং আমাদের পরিচিতির গণ্ডির ভিতর যে ধরনের স্থাপত্য ভাবনা আমরা ভাবি, এর সাথে কতটুকু যুক্ত, এটা আসলে কোয়েশ্চেনেবল। হাইডেগার যা বলতেছে, কারণ আমরা টেক্সটে যখন আরো ঢুকবো, তো বেসিক্যালি এই সংকলন থেকে আমরা পড়তেছি আজকে ল্যাঙ্গুয়েজ থট, পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ এন্ড থট এর একটা প্রবন্ধ, সেটা হলো বিল্ডিং ডুয়েলিং থিংকিং। আমরা আরো ঢুকবো। এটা অনেক ভালো একটা প্রবন্ধ। মানে কিভাবে একটা প্রবন্ধ লিখতে হয়, ওইটারও একটা মাস্টার ক্লাস আমি মনে করি। কিভাবে একটা প্রপোজিশন আপনি রেডি করতেছেন, আপনার আপনি কিছু অনুমান করতেছেন এবং একই সাথে সেই অনুমানগুলাকে আপনি প্রশ্ন করতেছেন। সেই অনুমানের ভিত্তিতে আপনি কিভাবে কিছু সিদ্ধান্তে আসতে পারেন এবং ওই সিদ্ধান্তে আপনি কার বরাত দিতেছেন, কিসের বরাত দিতেছেন। তো আমি মনে করি মেটাফিজিক্স বা দর্শন চর্চার একটা সুন্দর উদাহরণ কিভাবে আমরা যেকোনো একটা বিষয়কে তার স্বরূপ বা তার যে নেচার, এর পর্যায়ে গিয়ে আমরা তার সাথে মোলাকাত করতে পারি যেকোনো আইডিয়ার। সেই জায়গা থেকে বিল্ডিং ডুয়েলিং থিংকিং এই ৩ টা বর্গ নিয়ে আজকের আলাপ। তো আমরা টেক্সটে ঢুকি। আ খুবই ছোট একটা লেখা, প্রায় ৯-১০ পাতা। আ এখানে ২ টা প্রশ্ন দিয়ে হাইডেগার শুরু করতেছে। আ ১ম প্রশ্ন হলো, আবাস করা বা বাস করা এই কথাটার অর্থ কি? ২য় প্রশ্ন হলো, আ ভবন বা বিল্ডিং। এখানে আমি অনেকগুলো অনুবাদ করতেছি। তো ওই অনুবাদগুলা সম্পর্কে আ সচেতন থাকাটাও গুরুত্বপূর্ণ। আ আমি চেষ্টা করছি অনুবাদের সময় কনসেপচুয়ালি যেন আমি এটাকে ট্রান্সফার করতে পারি এবং ট্রান্সফার কতটুকু করা গেল এবং বাংলা ভাষার নিজস্ব যে মাজেজা, এইটাকে রক্ষা কইরে বা এটাকে আরো প্রস্ফুটিত কইরে কিভাবে আমি অনুবাদটা করতেছি, এটা আমি বলব যে সবাই ফলো করেন। মানে কি ধরেন এবং আমি বিল্ডিং কে অনুবাদ করছি ভবন, ডুয়েলিং হলো আবাস, থিংকিং কে ভাব আমি অনুবাদ করছি। ভাব বা ভাবনা আমরা যাই বলি। তো এই অনুবাদগুলো কেন ইম্পোর্টেন্ট এবং হাইডেগার কেন আ স্থাপত্য নিয়ে উনি ১ম এই বলতেছে যে আমি স্থাপত্য নিয়ে কথা বলতেছি না। তো আমাদের যে শিরোনাম আজকের হাইডেগারের স্থাপত্য ভাবনা, এটার যে পাঠ্য, এই পাঠ্যের ১ম প্যারাটাই হলো যে সে বলতেছে আমি আর্কিটেকচার নিয়ে ডিল করতেছি না। এমনকি আমি বিল্ডিং কনস্ট্রাকশন বা যেটাকে আমরা নির্মাণ শিল্প বলতে পারি বা নির্মাণের কলা কৌশলী এইটা বলতে পারি। এটা দিয়ে এটা তার আগ্রহের জায়গা না। বরং বাস করা,
এই আইডিয়াটা কিভাবে আমাদের মানুষ হওয়া বা মানুষ আকারে আমরা যে জগতে হাজির আছি, এই বেসিক অন্টোলজিক্যাল বা অস্তিত্বীয় গ্রাউন্ডে এটার কি ইমপ্লিকেশন, এই ইমপ্লিকেশনটা ধরতে হাইডেগার দেখাবেন। আমার মনে হয় বেশি কথা বলা ঠিক হচ্ছে না, কারণ হাইডেগার অনেক সেলফ এক্সপ্লেনেটরি। উনি কিভাবে একটা অনুমান থেকে একটা সিদ্ধান্তে যাইতেছে, ওটার যে পথ পরিক্রমা, এটা সে নিজে জাস্টিফাই করতেছে তার লেখার মধ্যে। তো আমরা পড়তে থাকি। তো দুইটা প্রশ্ন দিয়ে এই আলাপ শুরু হইতেছে। তার যে বাস করা এটার অর্থ কি, এবং ভবন এবং আবাস এই দুটা সম্পর্ক কি। তো সে এই প্রবন্ধটাকে সাজাইছে দুই অংশে, দুইটা খণ্ড বা দুইটা অংশ। এই প্রথম অংশটা ডিল করতেছে বাস করা বা আবাস বলতে কি বোঝায়, দ্বিতীয় অংশ হইলো ভবনের সাথে আবাসের কি সম্পর্ক। তো প্রথমে সে কিছু গ্রাউন্ড ক্লিয়ারিং, মানে আপনার সে তাকে কেন একটা নতুন কথা বলতে হইতেছে, বা সে কি আদৌ কোনো নতুন কথা বলতেছে কিনা আবাস নিয়ে। এটার জন্য তাকে আগে দেখাইতে হবে যে প্রতিষ্ঠিত যেই ধরনের কাণ্ডজ্ঞান সেটা কি, এবং সেখানে প্রবলেমটা কি, এবং সেটার বিপরীতে উনার কি প্রপোজিশন। তো প্রথমে সে বলতেছে যে আবাস এবং ভবন এই দুইটা, অর্থাৎ বিল্ডিং এবং ডুয়েলিং, এই দুইটাকে আমরা কিভাবে ভাবি। প্রাথমিক পর্যায়ে আমরা মনে করি যে ভবন হইল আবাস করার একটা উপায়। ভবন হইল উপায় এবং আবাস করা আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য। তো এইখানে একটা স্কিম, উনি এটাকে বলতেছে যে মিনস এন্ড স্কিম, যে আমার কিছু পাইতে হবে এবং এই পাওয়ার জন্য আমি একটা কিছুর মাধ্যম অবলম্বন করব। তো এইখানে দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তাহলে আমি যা পাইতে চাই এটা গুরুত্বপূর্ণ, তাহলে কি মাধ্যমটা অগুরুত্বপূর্ণ, নাকি মাধ্যমের সাথে এই উদ্দেশ্যের কোনো একটা সম্পর্ক আছে। তো এটাকে আমরা উপায় এবং উদ্দেশ্য এই একটা বাইনারি বলতে পারি, মিনস এন্ড যেটাকে বলে। তো হাইডেগার শুরুই করতেছে যে আবাস এবং ভবনকে আমরা যখন কল্পনা করি, আমরা শুরুই করি এই ধরনের একটা বাইনারি চিন্তা থেকে, যে আবাস হইলো আমার লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনের পথে আমরা আমাদের ভবনটা কাজে লাগে। সে প্রশ্ন করতেছে এইটা তো অনুমান মাত্র, আমাদের যে কাণ্ডজ্ঞান থেকে যেটা আসতেছে এটাকে তো আমরা পরখ করে দেখি নাই। তো এখন সে বলতেছে আসলেই ভবনের চরিত্র কি, নেচার অফ ডুয়েলিং বা আবাসের চরিত্র কি, এইটা বুঝতে, এটা ঠিক কাণ্ডজ্ঞান দিয়ে আমরা বুঝতে পারবো না। সে এখানে বলতেছে যে তো প্রথমে সে নাকচ করতেছে যে বিল্ডিং এবং ডুয়েলিং দে আর অনলি রিলেটেড অ্যাজ মিনস অ্যান্ড এন্ড। এই কাণ্ড, হ্যাঁ, রেশনাল বা কমন সেন্স। তো সে যেটা প্রথমে নাকচ করতেছে সেটা হলো আবাস এবং ভবন একে অপরের সঙ্গে উপায় এবং উদ্দেশ্যের সম্পর্কে আবদ্ধ। এইটা কাণ্ডজ্ঞান যেটাকে সে প্রশ্নবিদ্ধ করতেছে। সে বলতেছে বিল্ডিং ইজ নট মিয়ারলি এ মিনস অ্যান্ড এ ওয়ে টুয়ার্ড ডুয়েলিং, অর্থাৎ ভবন আবাস লাভের কেবলমাত্র উপায় না। কারণ যখন আমি ভবনকে মাত্র উপায় কল্পনা করতেছি, আমি তাকে নিছক একটা ব্যবহারিক, তার ব্যবহারিক গুণটাই একমাত্র তার গুণ, মানে ব্যবহারের বাইরে তার আর গুণ নাই। এই ধরনের একটা রিডাকশনিস্ট একটা চিন্তা আমার মধ্যে তৈরি হয় ভবন সম্পর্কে। সে বলতেছে টু বিল্ড ইজ ইন ইটসেলফ অলরেডি টু ডুয়েল। এই ছোট্ট কথাটাকে আমরা এই পুরা এসের একটা সামারি ধরতে পারি, যে আবাস এবং ভবন আসলে একই ঘটনা। আমরা যখন ভবন বানাই, এই ভবনের শুধুমাত্র এই ভবনটা আবাস হাসিল করতেছে, ভবনের পথ দিয়ে আবাস পাইতেছি এরকম না, বরং ভবনটাই আবাস। এই ধরনের একটা প্রাইমারি ইনকোয়ারি সে প্রপোজ করতেছে হাইডেগার। এখান থেকে সে ঢুকতেছে যে এই কথাটা তাহলে আমরা এস্টাবলিশ করতে হবে। আমি যে বললাম ভবন এবং আবাস আসলে এক, এইটা আমি কিভাবে জানবো। সে বলতেছে যে কোনো জিনিস আমরা যেভাবে জানি এটাও সেভাবেই জানবো। তো যে কোনো জিনিস আমরা কিভাবে জানি, হাইডেগার বলতেছে যে কোনো জিনিস আমরা জানি ভাষার মধ্যে তার চরিত্র যেভাবে ধরা দেয়
বা তার স্বরূপ যেভাবে দেখা দেয় ঠিক সেভাবেই আমরা একটা বস্তুর রূপকে চিনি। সে বলতেছে ইট ইজ ল্যাঙ্গুয়েজ দ্যাট টেলস আস অ্যাবাউট দ্য নেচার অফ এ থিং প্রোভাইডেড দ্যাট উই রেসপেক্ট ল্যাঙ্গুয়েজেস ওন নেচার। অর্থাৎ ভাষার কাছে যদি আমি কান পাতি, ভাষার থেকে আমি উত্তরটা পাবো যে কোনো কিছু নিয়ে আমি কিভাবে আমার ভাবা উচিত। এইখানে সে একটা কথা বলছে যে আমাদের ভাষার যে নিজের স্বরূপ, ভাষার থেকে যদি আমি অপর বস্তুর স্বরূপ নির্ণয় করতে চাই, ভাষার নিজের স্বরূপকে আমার সম্মান করতে হবে। এই ভাষার নিজের স্বরূপকে সম্মান করাটা কি? সে বলতেছে যে এটা আসলে আধুনিক সময় করা হয় না। কেন করা হয় না? ম্যান অ্যাক্টস অ্যাজ দো হি ওয়্যার দ্য শেপার অ্যান্ড মাস্টার অফ ল্যাঙ্গুয়েজ। সে এমন ভাব নেয় যে ভাষার সে মালিক, while in fact language remains the master of man. হাইডেগার এখানে আরেকটা কাণ্ডজ্ঞানের কে প্রশ্ন করতেছে যে আসলে তো ভাষার দ্বারাই আমরা ভাষার নিয়মের মধ্যে আমরা খেলা করি এবং ভাষা আমাদের সকল সিদ্ধান্ত, আমাদের অনুমান সবকিছুকে প্রিডিটারমাইন করে। তো এইটা যদি আমরা কনসিডার না করে নিজেকে শুধুমাত্র ভাষার মালিক মনে করার মতো একটা ভাওতার ভিতর থাকি, হাইডেগার বলতেছে এইটা আসলে ভাষা নিজের স্বরূপকে মর্যাদা দেওয়া হয় না। এবং যখন আমরা এটা করি না, আমরা তখন ভাষার ভিতর অন্যান্য বস্তুর যে স্বরূপ দেখা দেয়, অন্য বস্তুর যে নেচার আমরা ভাষার মধ্যে রিফ্লেক্ট হইতে দেখতাম, ওইটা আমরা দেখতে পারি না। এই না দেখার ফলে হাইডেগার বলতেছে যে বাস করা বলতে কি বোঝায়, বা আবাসের কি অর্থ, বা ভবনের কি অর্থ, এগুলো আমরা হারায় ফেলি। আমি একটা ছোট্ট ডিটুর নিব টেক্সট থেকে একটু বের হয়ে। আমি শুধুমাত্র বাংলা ভাষার কয়েকটা শব্দের উদাহরণ দিব। সেটা হলো ভাব, ভাব একটা শব্দ, ভবন একটা শব্দ, ভাবনা আরেকটা শব্দ। সবগুলার গোড়ায় যে ভূ, ভূ ধাতু, সংস্কৃত ভূ ধাতুর অর্থ হইল টু বি, অর্থাৎ ভাব, স্টেট আমরা যেটাকে প্রথাগতভাবে অনুবাদ করি, স্টেটের আসল এটাইমোলজিক্যাল মিনিং হইল বিং। আমি কি ভাবে আছি, আমার বিং ইন হোয়াট, হাউ এম আই বিং, আমি কি ভাবে আছি, এটার অনুবাদটা আসলে আমি কি স্টেটে আছি ঠিক এটা না, বরং আমি কোন বিং এর ভেতর আছি, আমি কোন বিং এ আছি। ভাবের সাথে বিং এর একটা সম্পর্ক, নিজের বিং এ থাকা, এইটাই হলো ভবন। ভূ থেকে ভবন, টু বি ইন ওয়ানস ওন বিং, অর্থাৎ অথবা টু বি। তো ভাব এবং ভবন এই শব্দটা যে, এবং ভাবনা, ভাবনা বলতে আমরা কি মনে করি যে মানে খেয়ালি চিন্তা ভাবনা, একটা আইডিয়া, বা এটাকে অনেকে আইডিয়ালিজম, অনেক নিগৃহীত একটা কথা, ও তো আইডিয়ালিস্ট, ও শুধু ভাবে ইত্যাদি। কিন্তু ভাবনা কথাটা তার ভেতর কি কি অর্থ ধারণ করে আছে, এইটা আমরা বুঝি না বলে ভাবনাকে আমাদের তুচ্ছ মনে হয়। অর্থাৎ আমার হওয়া, জগতে আমার থাকা, জগতে আমার হাজির হওয়া, আমার বর্তমানতা, এইটার সাথে আমার ভাবনার সম্পর্ক আছে, এটার সাথে আমার ভাবের সম্পর্ক আছে, এটার সাথে আমার, আমরা ভাষাগতভাবে দেখলাম ভবন, এই যে দালান, এটার সম্পর্ক আছে। তো কোথায় ভাবনা, কোথায় ভবন, কিন্তু ভাষার মধ্যে এর স্বরূপটা দেখা দিতেছে, কিন্তু এটা ধামাচাপা পড়ে আছে কারণ আমরা এটা সাড়া দিতেছি না। ভবন কথাটার ভিতর ভাষা যা বলতে চাইতেছে এটা আমরা শুনতেছি না। ভবনের মধ্যে ভাব কথাটা আছে, ভবনের মধ্যে ভাবনা আছে, কিন্তু যে ইট সুরকি দেখতেছি আমরা তাকে অ্যাবস্ট্রাক্ট করে ফেলছি। এই পুরা পুরা এই সামারিতে আমি যেটা বললাম মূলত এটাই আনফোল্ড হবে লেখার মধ্যে। তো আমরা আবার লেখাটায় ঢুকি। এখানে ভাষার ভাষা নিয়ে বলতেছে, এবং হাইডেগার আমরা একটু আগে পড়লাম যে মানুষ মনে করে সে ভাষার মালিক, এতে কি ক্ষতি হয় তার। সে বলতেছে পারহ্যাপস ইট ইজ বিফোর অল এলস ম্যানস সাবভার্সন অফ দিস রিলেশন। অর্থাৎ মানুষ যে উল্টায় ফেলে, অথবা মানুষ মনে করে যে আমি আসলে ভাষার মালিক, যেখানে আদতে ভাষাই তার মালিক, সে এই ভ্রমের ভিতর যখন থাকে, এটাই হলো দ্যাট ড্রাইভস হিজ নেচার ইনটু এলিয়েনেশন।
তার নিজের সাথে নিজের যে বিচ্যুতি, এর প্রধান এর বুনিয়াদটাই হলো এখানে, সে নিজেকে ভাষার মালিক মনে করে, সে নিজেকে নিজের আমির মালিক মনে করে। এটাই তার নিজের সাথে নিজের যে বিচ্যুতি বা এলিয়েনেশন, যেটা এটার শুরু। এভাবে হাইডেগার ব্যাখ্যা করতেছে যে ভাষাকে তাহলে কেন গুরুত্ব দেওয়া উচিত। তাহলে এখানে উল্টাভাবে পড়লে কি দাঁড়াইতেছে যে ভাষার সাথে আমি যদি আমার রিলেশনটা যেটা সাবভার্টেড হয়ে গেছে, এটাকে যদি আমি পুনরায় লিঙ্ক করতে পারি, আমি হয়তো এই এলিয়েনেশনটা কাটাই উঠবো। এভাবে আমরা উল্টাভাবে পড়তে পারি। তো বেসিক্যালি আমাদের ভাষার দিকে কান পাততে হবে, এটা হলো হাইডেগারের মেথড। সে কিভাবে এই প্রশ্নটা খুঁজবে, উত্তরটা খুঁজবে। সে দেখলো যে বিল্ডিং এবং ডুয়েলিং এই দুইটা সম্পর্কে আমরা যেভাবে প্রথাগতভাবে ভাবি এটা ঠিক না। অর্থাৎ আমার এর নেচার সম্বন্ধে জানতে হবে। যে কোনো কিছুর নেচার আমরা জানতে পারি ভাষার ভেতর তাকে শোনার মাধ্যমে, অতএব এখন আমি ভাষার ভেতর ঢুকবো। তো বেসিক্যালি এই প্রবন্ধটা স্থাপত্য ভাবনা যতটা, একই সাথে এটা ভাষা নিয়েও ভাবনা। এই হলো মেথোডোলজি। এইখানে আপনি যদি পড়েন, আমি ওই ডিটেলসে যাব না, কারণ এখানে জার্মান ভাষা, গথিক ইংলিশ এবং ওল্ড ইংলিশ, এইগুলার অনেকগুলা শব্দ ধরে ধরে উনি দেখাইছে। আমি একটু ছোট ছোট করে বলি। মানে উনি বলতেছে বাউয়েন, এই কথাটা জার্মান ভাষায় বোঝায় ভবন, বিল্ডিং। বাউয়েনের যে রুট রুট শব্দ, রুট ওয়ার্ড, এটা হলো বুয়ান। বুয়ান মানে হলো টু ডুয়েল, বাস করা। যেখানে বাস করে ওটা হলো ভবন। অর্থাৎ ভবনের অর্থের মধ্যেই বাস করা এটা নিহিত আছে জার্মান ভাষায়। আমাদের ভাষায় আমরা যেভাবে দেখলাম ভবনের মধ্যে ভাব লুকায় আছে, জার্মান ভাষায়ও হাইডেগার দেখাইতেছে যে বাওয়েনের ভিতর বুয়ান লুকায় আছে। এবং সে দেখাইতেছে নেইবার কথাটা আমরা যে বলি, নাক বাওয়ের ভেঙে দিলে জার্মান ভাষায়, নাক মানে যে কাছে এবং বাওয়েন মানে যে থাকে, যে আমার কাছে থাকে, নিয়ার ডুয়েলার, আক্ষরিক অনুবাদ যদি করি নাক বাওয়ের। তো জার্মান এখানে যেটা হাইডেগার প্রমাণ করতে চাইছে যে জার্মান ভাষায়ও আমি যদি মনোযোগ দিয়ে তাকাই, ভাষার ভিতর নানা শব্দের অনুবাদের ভেতর আবাসের এই অর্থগুলা ছোট ছোট করে লুকায় আছে, যেটা আমরা প্রতিনিয়ত হয়তো ব্যবহার করি। অর্থাৎ আমাদের পাশে যে থাকে, ওর থাকার সাথে যে আবাসের একটা সম্পর্ক আছে আমার, এইটা আমি তো প্রাত্যহিক জীবনে আমি অনুভব করি না, কিন্তু ভাষার মধ্যে এই নেচারটা দেখা দিতেছে। তো বেসিক্যালি এটাই, আমি বারবার পড়লে একই কথা হবে। এখানে উনি আরো ডিপে গেছে, যেটা আমি একটু আগে সংস্কৃত ভাষায় লিঙ্ক করলাম, যে ভবন আসলে ভূ এই রুট ওয়ার্ডের সাথে যুক্ত। বাওয়েনও বিস বা বি টু বি এই ধাতু ফর্মের সাথে যুক্ত। অর্থাৎ এই কারণে এখানে একটা সুবিধা আছে আমাদের। আমরা যেহেতু প্রোটো ইউরোপিয়ান ভাষা গোত্রের আন্ডারে, জার্মানও পরে, ইয়াও আমাদের সংস্কৃত ভাষাও পরে, ওই বরাতে বাংলা ভাষাও আসছে। তো এখানে একটা সুবিধা হয়েছে যে হাইডেগার যে মিলগুলা পাইতেছে জার্মান ভাষায়, সংস্কৃত ট্র্যাক করলে আমরা ওই রুটগুলা পাইতেছি, একই অর্থেই পাইতেছি। মানে হাইডেগার ভবন খুঁজলে ভাব পায়, আমরাও ভবন খুঁজলে ভাব পাই সংস্কৃত ভাষায়। তো এখানে একটা সুবিধা হয়েছে আমাদের। এবং মানে কি, এখানে ভূ কথাটা আছে, BHU, ভূ কথাটা হাইডেগার নিজেও লিখছে। তো ডুয়েলিং এর সংজ্ঞাটা উনি তাহলে আবার পুনরায় তৈরি করতেছে। তাহলে ডুয়েলিং কি বোঝায়? দ্য ওয়ে ইন উইচ ইউ আর অ্যান্ড আই অ্যাম, দ্য ম্যানার ইন উইচ উই হিউম্যানস আর অন আর্থ। জমিনে, পৃথিবীতে আমরা যেভাবে আসি, আমাদের থাকার যে রূপ, এই রূপটাই হলো আবাস। সে একটা সংজ্ঞা তৈরি করলো, ভাষার চরিত্র ঘাইটা সে একটা সংজ্ঞা তৈরি করলো। সে দেখলো যে থাকার সাথে পৃথিবীতে হাজির থাকা, বর্তমান থাকা, এগুলো সব সমার্থক আমি ধরে নিতেছি। থাকা, হাজির থাকা, বর্তমান থাকা, আমার হাজিরানা, যেভাবেই আমি টার্ম করি, অর্থাৎ আমার বিইং এর সাথে ডুয়েলিং এর একটা সম্পর্ক আছে। এই জিনিসটা পুরা এসেতে উনি লিঙ্ক করতে থাকবে বারবার। এখানে অনেকগুলা ছোট ছোট হাইডেগার পড়ার আমি একটা মজা পাইছি, এটা যে অনেক ফর্মুলা বের করা যায়, মানে ফর্মুলা বা অনেক
সংজ্ঞা বের করা যায়। মানে উনি প্যারায় প্যারায় নতুন নতুন সংজ্ঞা দেয়, তো পড়তে মজা, মানে অনেক ক্লিয়ার। সাধারণত আমরা যদি এনলাইটেনমেন্ট ফিলোসফি পড়ি, ওরা ওরা এতটা ক্লিয়ার না, এবং সেই জায়গা থেকে হাইডেগার পড়ার একটা মজা আছে আলাদা। অর্থাৎ এই পর্যন্ত আমরা যেটা এস্টাবলিশ করলাম, আমি একটু দ্রুত যাই কারণ অনেক বড় আলাপ। এটা হলো মানুষ হওয়ার সাথে, জগতে মানুষ আকারে হাজির থাকার সাথে তার মানে আবাসের একটা সম্পর্ক আছে। এই লিঙ্ক গুলা আমরা যেন ভুলে না যাই, কোন মেথোডোলজিতে আমরা এই পর্যন্ত আসলাম, বারবার আর রিপিট করা যেন না লাগে। সেটা হলো ম্যান ইজ ইনসোফার অ্যাজ হি ডুয়েলস, অর্থাৎ মানুষের থাকা, ইজ এর সাথে ডুয়েলস এর একটা সম্পর্ক আছে। এখানে সে নতুন একটা বর্গ, হাইডেগার কি করতেছে, একটা মালা গাঁথতেছে, এক একটা বর্গ সে নিয়ে আসতেছে, এরপরে আরেকটা বর্গ আনতেছে, এই দুই বর্গের কি সম্পর্ক সেটা দেখাইতেছে। এভাবে সে একটা স্থাপত্য সম্পর্কে বা ভাষা সম্পর্কে বা আবাস সম্পর্কে সে একটা মেথড বানাইতেছে, কিভাবে ভাবতে পারি আমরা। সেইখানে ডুয়েল করার সাথে সে আরেকটা শব্দ এখন যুক্ত করবে, সেটা হলো ইট অলসো মিনস অ্যাট দ্য সেম টাইম টু চেরিশ অ্যান্ড প্রোটেক্ট। একই সাথে হেফাজত করা, সংরক্ষণ করা, রক্ষা করা কাউকে, টু প্রিজার্ভ অ্যান্ড টু কেয়ার ফর, কারো যত্ন নেওয়া। অর্থাৎ পৃথিবীতে আমার হাজির থাকা একই সাথে যত্ন নেওয়ার সাথে যুক্ত, একই সাথে এটা রক্ষা করা এই ধারণার সাথে যুক্ত। এবং এই রক্ষা করা বা প্রিজার্ভিং, যেটাকে হাইডেগার পরবর্তীতে ইউজ করতেছে বারবার, প্রিজার্ভিং শব্দটা ডুয়েলিং এর সাথে একদম প্রায় এটাকে সিনোনিম ধরা যায়। হাইডেগার বারবার দেখাইছে এসেতে যে ডুয়েলিং কিভাবে প্রিজার্ভিং বা সংরক্ষণ বা হেফাজত করা কারকে, এবং উনি এর পরের পৃষ্ঠায় আপনি দেখবেন যে কিভাবে কাউকে হেফাজত করার সাথে সে আরেকটা শব্দ যুক্ত করছে, কাউকে মুক্ত করা, কারণ নাজাত ঘটানো। তো আবাসের সাথে হেফাজত এবং নাজাত, এই দুইটা শব্দের একটা সংযোগ আছে। আমরা আরেকটু আগাই। সে হাইডেগার বলছে দুই ধরনের মোড অফ বিল্ডিং, অর্থাৎ বানানোর উপায়। বানানোর উপায় দুই ধরনের, বা ভবনের রূপ দুই ধরনের। প্রথমত সে দেখতেছে আমরা যখন চাষ করি, চাষবাস করি, তখন আমরা বানাই। আবার যখন আমরা দালান কোঠা দাঁড় করাই, ওইটাও আমরা বানাই। তো সে দেখতেছে এক ক্ষেত্রে আমাদের বিস্তার হয় হরাইজন্টাল, আরেক ক্ষেত্রে আমাদের বিস্তার হয় ভার্টিক্যাল। এই বানানোর সাথে এই দুই দিকের একটা সম্পর্ক আছে। তো সে এটাকে বলতেছে বিল্ডিং অ্যাজ কাল্টিভেটিং এবং বিল্ডিং অ্যাজ ইরেক্টিং। এটা তার দুইটা মোড অফ বিল্ডিং। এখন আমি আগাই। আমরা অনেকগুলো বর্গ ইন্ট্রোডিউস করে ফেলছি অলরেডি। ভবন ছিল, আবাস ছিল, এখন হেফাজত, নাজাত, সংরক্ষণ করা, এবং ভবন দুই রকমের। একটা হলো আমি যেটা অনুবাদ করছি ইমারত, আপনি খাড়া দাঁড় করাইতেছেন, আর একটা হলো জেরাত, জমি জেরাত যেটাকে বলে আমাদের লোকাল ভাষায়। জেরাত মানে হলো চাষবাস। তো এই পর্যায়ে আরেকটা সংজ্ঞা ইন্টারেস্টিং, হাইডেগার বলতেছে ডুয়েলিং ইজ দ্য বেসিক ক্যারেক্টার অফ হিউম্যান বিং। এটা তো আমরা অলরেডি বুঝেই ফেলছি, তার জন্য এটা ইম্পর্টেন্ট এই সংজ্ঞাটা। এবং তার মানে হাইডেগার মানুষ হওয়ার একটা মৌলিক উপাদান গণ্য করতেছে। আবাস করা একটা র্যান্ডম ঘটনা না, সে মনে করতেছে যা আমাকে মানুষ বানায় এই মৌলিক একটা ঘটনা, আবাস, টু ডুয়েল, বাস করা। এটা কোনো নিউট্রাল ঘটনা না, এটা কোনো প্যাসিভ ঘটনা না। আমি যে কারণে মানুষ, এটা ওই ঘটনা যে কারণে আমি মানুষ। এবং আমি যে বাস করি আমি প্যাসিভ। হাইডেগারের ব্যাখ্যার মধ্যে কিন্তু এটা এমন না। প্রিজার্ভ করা এটা কিন্তু অ্যাক্টিভ। সে বাস করাকে একই সাথে বুঝেছে প্রিজার্ভ করা। আমরা সাধারণত কাণ্ডজ্ঞানে কি মনে হয়, বাস করা মানে একটা প্যাসিভ ঘটনা, আমি থাকতেছি, আমি থাকি। কিন্তু হাইডেগার বাস করা বলতে বুঝাইতেছে একই সাথে প্রিজার্ভ করা, একই সাথে যত্ন নেওয়া। তো এটা একটা অ্যাক্টিভ ঘটনা। তো এখানে এই কারণে অনেক ইম্পর্টেন্ট আমরা নিজেদের যে
বেসিক আমাদের যে প্রি সাপোজিশন এগুলো বারবার চেক করতে থাকা যে হাইডেগার কি আসলে ওটা বুঝাইতেছে কিনা এই কথাগুলো বলার সময়। এইখানে সে 3টা প্রপোজিশন আসছে এই পুরো আলাপ করে। সেটা হলো বিল্ডিং ইজ রিয়েলি ডুয়েলিং, যে আবাস মাত্রই ভবন, এটা তার প্রপোজিশন, সে এতক্ষণ এটা এস্টাবলিশ করলো। দ্বিতীয়টা হলো ডুয়েলিং ইজ দ্য ম্যানার ইন উইচ মর্টালস আর অন আর্থ, বাস করার দ্বারাই মানুষ জগতে হাজির, এটা তার দ্বিতীয় কথা, এটা সে এস্টাবলিশ করে ফেলছে। তৃতীয় কথা হলো বিল্ডিং অ্যাজ ডুয়েলিং unfolds into the building that cultivates growing things and the building that erects buildings, অর্থাৎ আবাস ভবন আকারে 2 রূপে দেখা দেয়, একটা এসে খাড়া দাঁড় করে ইমারত, আরেকটা এসে হরাইজন্টালি সে চাষ করে। এই 3টা জিনিস তার এতক্ষণ, এটা আর কি মজা হাইডেগার পড়ার, যে সে 2 পাতায় কি বললো সে 3 লাইনে সামারাইজ করে ফেলতেছে। তো তার মধ্যে একটা ক্লারিটি আমরা পাবো, কয়েক পাতা পর পর সে বারবার সামারাইজ করতেছে নিজেকে, কি বুঝলো কি বললো সে, এটাকে সে সামারাইজ করতেছে। তো একটা সিস্টেম্যাটিক থিঙ্কিং এর একটা অনেক ভালো উদাহরণ আমার কাছে মনে হয় এই টেক্সটটা। এবং এই কথাগুলা সে আবার বলতেছে যে এই কথাগুলো আমি কই পাইলাম, ল্যাঙ্গুয়েজ সেজ দিস টু আস, ভাষা আমাকে এগুলা বলছে, ভাষার থেকে আমি এগুলো বের করে দেখাইলাম এতক্ষণ। এবং এই পর্যায়ে প্রিজার্ভ করা এই শব্দটাকে নিয়ে আমরা আরো ডিপ ঢুকতেছে হাইডেগার। সে বলতেছে থাকা, টু রিমেইন, এটার একটা অর্থ একই সাথে টু রিমেইন অ্যাট পিস, শান্তিতে আছি, আমি আসি মানে আমি থাকি মানে আমি শান্তিতে থাকি, বা শান্তি বজায় রাখা, এটাও আরেকটা অর্থ সে দেখাইতেছে যে গথিক ইউনিয়ন বা এর একটা অর্থ হলো টু বি অ্যাট পিস, শান্তিতে থাকা। এবং শান্তিতে থাকা আবার আরেকটা অর্থ হলো মুক্ত থাকা, টু বি ফ্রি। পিস এবং টু বি ফ্রি, টু বি অ্যাট পিস এবং টু বি ফ্রি, এই দুইটাকে সে জার্মান এবং গথিক ভাষায় দেখাইতেছে, এই দুইটা আসলে একই অর্থ বহন করে। তার মানে এখান থেকে সে সামারাইজ করতেছে কি, টু ফ্রি ইজ টু স্পেয়ার। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ, হাইডেগার এই কারণে বারবার প্যাসিভিটির বদলে অ্যাক্টিভ হওয়া, অ্যাক্টিভিটি, এই বর্গগুলোকে সে একটা অ্যাক্টিভিটি আকারে প্রপোজ করতেছে। বাস করা প্যাসিভ না, বাস করা একটা অ্যাক্টিভ ঘটনা, এবং টু প্রিজার্ভ এটাও কোনো প্যাসিভ ঘটনা, এটা একটা অ্যাক্টিভ ঘটনা। আবার এখানে সে বলতেছে টু বি ফ্রি বা টু ফ্রি, এইটাও মুক্ত থাকা, এটাও কোনো প্যাসিভ ঘটনা না, এর অর্থ হইলো টু স্পেয়ার, ছাড় দেওয়া। মুক্ত থাকা মানেই ছাড় দেওয়া, সে বলছে টু বি ফ্রি ইজ টু স্পেয়ার। আর আমি এখানে হাইডেগার থেকে পড়ি, রিয়েল স্পেয়ারিং ইজ সামথিং পজিটিভ, এই কথাটাই সে বলতেছে, এটা কোনো নিউট্রাল ঘটনা, এটা একটা পজিটিভ কাজ, মানে পজিটিভ বলতে এটা একটা অ্যাক্টিভ কাজ, পজিটিভ বলতে এটা অ্যাক্টিভ বোঝাচ্ছে। দ্যাট টেক্স প্লেস when we leave something beforehand in its own nature, এই পার্টটা ইম্পর্টেন্ট, we leave something in its own nature when we return it specifically to its being। এখানে সে কি বলতেছে, দুইটা টার্ম অনেক ইম্পর্টেন্ট। কাউকে তার নিজের হালতে ছেড়ে দেওয়া, এটা একটা কথা। আবার বলছে টু রিটার্ন ইট স্পেসিফিক্যালি টু ইটস ওন বিং, বা তার স্বভাবে তাকে ছেড়ে দেওয়া, তার যে স্বভাব, তার যে আত্মভাব, এই আত্মভাবটাকে আমি যখন সংরক্ষণ করব, এটা হলো তাকে মুক্ত করা। আমি যদি তাকে বলি তুমি এটা না তুমি ওইটা করবা, তার যেটা করার কথা সেটা যদি না করে সে আমার কথা মতো সে কাজ করে, সে তো তার আত্মভাবে নাই। এইটাকে হাইডেগার বলতেছে কাউকে তার স্বভাবে প্রস্ফুটিত হইতে দেওয়া। ব্লসম মানে ফুলের কাজ কি, ফোটা, ওকে যদি আমি অন্য কাজে ব্যবহার করি, আমি তার স্বভাব বিনষ্ট করলাম। এইখানে হাইডেগার বলছে ফুলকে তাহলে ফুটতে দিতে হবে, এটা অনেক রোমান্টিক কথা, কিন্তু এটার সারটা হইলো যে টু বি ফ্রি ইজ টু স্পেয়ার। এবং সে বলতেছে টু ডুয়েল, বাস করা, এটার আরেকটা অর্থ হলো টু বি সেট অ্যাট পিস, মানে শান্তিতে যেন থাকে। means it also means to remain at peace within the free, the preserve
দ্য ফ্রি স্ফিয়ার দ্যাট সেফগার্ড ইচ থিং ইন ইটস নেচার। এখানে একটা শব্দই ইম্পর্টেন্ট, নেচার, স্বভাব। কাউকে তার নিজের হালতে ছেড়ে দেওয়া, তাকে কাউকে তার নিজের স্বভাবে সংরক্ষণ করা, প্রিজার্ভ, তার কেয়ার করা তার নিজের হালতে, এইটা ইম্পর্টেন্ট। এখানে হাইডেগার সামারাইজ করতেছে দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টার অফ ডুয়েলিং, অর্থাৎ সে প্রথমে কি কি করতে বেরোইছিল, সে আবাসের অর্থ বা আবাসের অর্থ যে রূপে ভাষার ভিতর ধরা দেয় এটা সে খুঁজতে বেরোছিল। সে এখন সামারাইজ করতেছে যে দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টার অফ ডুয়েলিং, অর্থাৎ আবাসের একটা মৌলিক স্বভাব, সেটা হলো দিস স্পেয়ারিং অ্যান্ড প্রিজার্ভিং, ছাড় দেওয়া এবং সংরক্ষণ করা। সংরক্ষণ করা, এটা আরো আসবে, পুরো আলাপটা শেষ হলে এটা পুরোটা মেক সেন্স করবে। হিউম্যান বিংস consist in dwelling, and indeed dwelling in the sense of the stay of mortals on earth. জগতে আমি মরণশীল আকারে যে রূপে হাজির, আবার বলি, সে এখন আরেকটা স্টেপ, নতুন একটা বর্গ সে ইন্ট্রোডিউস করবে, একটা না, সে 4টা বর্গ ইন্ট্রোডিউস করবে, যেটাকে সে ফোর ফোল্ড নাম দিতেছে, 4 ভাঁজ, ফোর ফোল্ড, বা যেটাকে অনুবাদ করা যায় চতুষ্কোণ, রবীন্দ্রনাথের চতুষ্কোণ। তো চতুষ্কোণ তার কাছে একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হয়ে উঠবে এই পরের পাতাগুলায়। চতুষ্কোণকে সে কেন বাইছে নিল এটা আমি আরেকটু পরে বলতেছি। তবে এই পর্যায়ে সে আমরা কি কি পাইলাম, আবাস এবং ভবন এক, আবাস এবং ভবনের একটা অর্থ হইল ছাড় দেওয়া, স্পেয়ারিং, কাউকে হেফাজত করা বা তাকে তার মুক্তি ঘটানো, তার নাজাত ঘটানো, এবং নাজাত ঘটানো মানেই হইল তার স্বভাবে তাকে ছেড়ে দেওয়া, তার স্বভাব যেন আমি বিনষ্ট না করি। এই হলো আমার সামারি, আলাপ যে পর্যন্ত আসলো। চতুষ্কোণ নিয়ে যে আলাপটা, সে বলতেছে এক বাক্যে সে নতুন নতুন ওয়ার্ড ইন্ট্রোডিউস করতেছে, সেটা হলো অন দি আর্থ। এই যে একটু আগে সে বললো আবাস করা মানেই জগতে মানুষ আকারে, মরণশীল মানুষ আকারে হাজির থাকা। এই জগতে হাজির থাকা, অন দি আর্থ অলরেডি মিনস আন্ডার দি স্কাই, জমিনের মধ্যে থাকা মানে আসমানের নিচে থাকা, দুইটা শব্দ চলে আসছে, আসমান জমিন। বোথ অলসো মিন রিমেইনিং বিফোর দি ডিভিনিটিস, অর্থাৎ দিব্যতার সম্মুখে থাকা, অর্থাৎ জগতের মধ্যে আমি যখন আসি আমি ওই দিব্যতার অভিজ্ঞতার ভিতর আসছি। 3টা বর্গ চলে আসছে, আসমান, জমিন, আমি যেটাকে নাম দিছি, তৃতীয় হইল দিব্য, এটার আরেকটা নাম হইতে পারে কুদরত। জগতে আমি আসমান জমিনের মধ্যে আসি কিন্তু আমি কুদরতের দেখা পাইতেছি, জগতে সবকিছুই আয়াত আল্লাহ। কোরআনের রেফারেন্সে যদি আমি বলি, এটাকে হাইডেগার বলছে টু বি অ্যামং দি ডিভিনিটিস, দিব্যতার মধ্যে থাকা। 3টা বর্গ। চতুর্থ বর্গ হলো আমি যে একজন মরণশীল, এই মরণশীল আকালেই তো আমি আসমান, জমিন এবং কুদরত এই 3টার অনুভব করতেছি। তো 4টা বর্গ, এই 4টা বর্গ প্লেটোর জায়গা থেকে গুরুত্বপূর্ণ। সেটা হলো জর্জিয়াস যে টেক্সট প্লেটোর, এইখানে সে মূলত কসমিক অর্ডার বলে এই 4টা বর্গকে দেখাইতেছে, এবং সে মূলত কার সাথে যেন একটা তর্কে লিপ্ত ওই প্যাসেজটায়, এবং সে আর কি জ্যামিতির ব্যাখ্যা দিতেছে, এবং জ্যামিতি কেন ডিভাইন এটার ব্যাখ্যা দিতেছে। এইটা দেখাইতে গিয়ে সে দেখাইতেছে জগৎ বলতে আমি যা বুঝি, ব্রহ্মাণ্ড বা বিশ্ব ব্রহ্মাণ্ড বা কসমিক অর্ডার বলতে আমি যা বুঝি, এটা আসলে জ্যামিতিক, এবং এটার 4 বাহু আছে। কি সেটা? হেভেন, আর্থ, মর্টাল, গডস। তো এই 4 জগৎটা এই 4 থামের উপর দাঁড়ানো, এবং জগৎটা জ্যামিতিক, প্লেটো এইভাবে আর্গুমেন্টেশন করতেছে। তো হাইডেগার যেহেতু একদম মেটাফিজিক্সের গোড়ার জায়গা থেকে তার ধারাটা ওই জায়গা থেকে, সে প্লেটোর এটাকে প্রায় অনুমান ধরে নেওয়া যায়। আমরা এই প্রথম হাইডেগারে একটা অনুমানের সম্মুখীন হইলাম, যেটা হাইডেগার প্রাচীন গ্রিক দর্শন থেকে টানা নিছে, চতুষ্কোণ। এবং সে এখন লিঙ্ক করবে যে ডুয়েল করা,
এই 4 থামের উপর বাস করার অর্থটা লুকানো। এতক্ষণ আমরা যে যে অর্থ পাইলাম, সে এগুলাকে এখন এই 4টা বর্গের সাথে সে মিলায় মিলায় দেখবে যে আবাস বলতে আমি যা যা বুঝলাম, এইটা যদি এই 4 শব্দের সাথে মিলা যায়, তার মানে এই 4 শব্দ একই সাথে, ওয়ালাইকুম আসসালাম, এই 4 শব্দ একই সাথে আবাসের শর্তগুলো পূরণ করে। এইখানে 4টা বর্গ, এবং এই বর্গগুলোর সংজ্ঞায়ন হাইডেগার কিভাবে করতেছে এটা গুরুত্বপূর্ণ। সে প্রথমে আর্থের সংজ্ঞা দিতেছে, এক প্যারা স্কাইয়ের সংজ্ঞা দিতেছে, আসমানের সংজ্ঞা দিতেছে, সে কুদরতের সংজ্ঞা দিতেছে, এবং সে মরণশীল আকারে মানুষের একটা সংজ্ঞা দিতেছে। এবং এই প্রত্যেক সংজ্ঞা থেকে, অর্থাৎ জমিনে থাকা, এই থাকার যে ক্রিয়া, এই ক্রিয়ার কি তাৎপর্য, এটা নিয়ে সে একটা প্যারা বলছে। আসমানের তলে থাকা, এই আসমানের তলে থাকার কি তাৎপর্য, এটা নিয়ে সে একটা প্যারা বলছে। দিব্যতার সম্মুখে থাকা, টু বি অ্যামং দ্য ডিভিনিটিস, এইটা দিব্যতার সম্মুখে থাকা, এই কথাটা কি বোঝায়, সম্মুখ ক্রিয়াপদটা কি বোঝায়, এটা নিয়ে সে একটা প্যারা লিখছে। এবং মৃত্যু দ্বারা তাড়িত, সে এখানে বলতেছে ইনিশিয়েটেড বাই ডেথ। মানুষ আছে মাত্রই সে মৃত্যু দ্বারা তাড়িত। তো এই মৃত্যুর তাড়না, এই ক্রিয়াটা কি বোঝায়। 4টা বর্গ। আমরা এতক্ষণ কি আলাপ করছি, এটা একটা ছোট্ট যদি সামারি দেই। আমরা প্রথমে হাইডেগার পড়তেছি। হাইডেগার প্রশ্ন করতেছে যে আবাস এবং ভবন, বিল্ডিং এবং ডুয়েলিং, এই 2টা বর্গকে আমরা সাধারণত মনে করি এই 2টা একে অপরের উপায় এবং উদ্দেশ্য। আবাস হাসিল করার জন্য আমি ভবনকে একটা উপায় আকারে ব্যবহার করি, বিল্ডিং কে আমি ব্যবহার করি অ্যাজ মিনস, যেহেতু আমি এন্ডে ডুয়েলিং, বাস করতে চাই। এইটা হলো প্রথাগত চিন্তা, যেটাকে হাইডেগার প্রশ্ন করতেছে। সে ভাষার মধ্যে দিয়ে, ভাষার মধ্যে বস্তুর স্বরূপ যেভাবে দেখা দেয়, এইটার প্রতি সে সাড়া দিয়ে সে দেখাইতেছে কিভাবে আমরা ভবন এবং আবাস 2টা একই। এবং আমরা আরো দেখছি যে বাস করার আরেক অর্থ হইল কাউকে মুক্ত করা, মুক্ত করা মাত্রই হইল ছাড় দেওয়া। এবং এখানে অনেকগুলো বর্গ ছিল, প্রিজার্ভিং, স্পেয়ারিং, নাজাত, হেফাজত, এই অনেকগুলো শব্দ ছিল। এই পর্যায়ে আমরা আছি যে চতুষ্কোণ। হাইডেগার প্রাচীন গ্রিক দর্শন থেকে প্লাটোর 4-fold, 4টা থামের উপর জগৎ দাঁড়ানো, কসমিক অর্ডার দাঁড়ানো, আসমান, জমিন, জমিনের মাঝে কুদরত, এবং এই কুদরত উপভোগ করার জন্য আমরা মরণশীল মানুষ। এই 4-fold কি আবাসের সংজ্ঞা পূরণ করে কিনা, এটা হলো এই পর্যায়ে আমরা এখন আসি আলাপ। তো আর্থ বা জমিন বা জগৎ যেভাবে বলি, এইটা সম্পর্কে আমাদের এখন যে চিন্তা, এটা হলো আমার কাঁচামাল, আমি ওকে ভোগ করব, ভোগের জন্য আছে, এটাকে আমি রেজিস্ট্রি করব, ছক কাটবো, এবং এর মালিকানা আমার। এই হলো জমিন সম্পর্কে আমার কল্পনা। এবং আসমানকে আমি জয় করতে চাই, দিনকে রাত করতে চাই, রাতকে দিন করতে চাই। এটা হাইডেগার পরে বলতেছে যে জমিন, আসমানের তলে থাকা। আরেকটা জিনিস আমরা একটু আগে দেখছি, সেটা হলো কাউকে মুক্ত করার অর্থ হইলো তাকে তার স্বভাবে ছেড়ে দেওয়া। মানে তার স্বভাবে যখন আমি হস্তক্ষেপ করি, তখনই তাকে আমি বন্দি করি। তো জমিনের যে স্বভাব, এই স্বভাবটাকে যদি আমি গুরুত্ব না দেই, তাকে যদি আমি কাটাছেড়া করতে করি আমার মতো, তার মানে আমি তাকে হেফাজত করতেছি না, অর্থাৎ আমি তার মধ্যে বাস করতেছি না। তো হাইডেগার আসলে এই বর্গগুলা দেখাইতেছে। স্কাই বা আসমান যেটা, এবং আসমানের এখানে সে ব্যাখ্যা দিতেছে 4 তারা, গ্রহ, নক্ষত্র, এটা ইম্পর্টেন্ট না। ডিভিনিটিস, সে দিব্যতার একটা সংজ্ঞা দিতেছে, ওটা ইন্টারেস্টিং। সেটা হলো গায়েবী দিব্যতার শর্ত, মানে না থাকাটাই দিব্যতার প্রমাণ। মানে দিব্যতা আমার কখনো সাড়া দিবে না, এটাই প্রমাণ যে দিব্যতা আছে। এবং
এটাকে সে বলতেছে ডু নট মিস্টেক দ্য সাইনস অফ দেয়ার অ্যাবসেন্স, মানে তার না থাকার, তার না সাড়া দেওয়ার যে চিহ্ন, এটাকে আমি যেন ভুল না বুঝি। এটাই তার স্বরূপ। দিব্যতা যে কখনো আমার দিকে ফিরে তাকাবে না, এটাই তার স্বরূপ। এইভাবে সে সংজ্ঞা করতেছে। এখন একটা ছোট সেকশন সামারাইজ করতেছে এখানে। মর্টালস আর ইন দ্য ফোরফোল্ড বাই ডুয়েলিং, চতুষ্কোণের ভেতর, এই চার থামের ভেতর মরণশীল মানুষ আসলে আবাস হাসিল করে। সংজ্ঞা হাইডেগারের, দ্য বেসিক ক্যারেক্টার অফ ডুয়েলিং ইজ টু স্পেয়ার, টু প্রিজার্ভ, যেটা আমরা আগেই পাইছি। মর্টালস ডুয়েল ইন দ্য ওয়ে দে প্রিজার্ভ দ্য ফোরফোল্ড ইন ইটস এসেন্স, অর্থাৎ এই চতুষ্কোণকে মরণশীল মানুষ যখন তার স্বভাবে ছেড়ে দিবে বা তার স্বভাবটাকে প্রস্ফুটিত হইতে দিবে এই চতুষ্কোণকে, তখনই সে আবাস হাসিল করবে। এই চারের ক্ষেত্রে যদি মানুষ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে আসলে বাস করার অর্থে বাস করে না, সে আবাসের শর্ত পূরণ করে না। সে তো থাকে, সে তো ঘুমায়, খায় দায় ঘুমায়, কিন্তু সে বাস করা বলতে ভাষার ভেতর আবাসের যে স্বরূপ দেখা দিছে, এর শর্তকে সে পূরণ করে না। এবং এটাকেই হাইডেগার একদম শুরুতে বলছে, তার যে নিজের সাথে নিজের বিচ্যুতি, এটার শুরু। এখন হাইডেগার বলতেছে যে আবাসের স্বরূপ আমরা কিভাবে না দেখি, বা এই চতুষ্কোণের স্বরূপগুলো আমরা কিভাবে নষ্ট করি। সে বলতেছে যে টু সেভ দ্য আর্থ মিনস টু নট এক্সপ্লয়েট ইট অর ওয়্যার ইট ডাউন, জমিকে শোষণ করা বা তার শেষ নির্যাসটুকু কেড়ে নেওয়া, তার শেষ উর্বরতা পর্যন্ত তাকে চাষ করা, জমির সাথে যে এই আমার অত্যাচার, এটা তো তার যে স্বভাব, এটাকে নষ্ট করে। এটা হাইডেগার আইডেন্টিফাই করতেছে যে কিভাবে আমি নষ্ট করতেছি চতুষ্কোণের সাথে, এই মানুষ আকারে আমি কিভাবে এটার সাথে কি বলে সদাচার করতেছি না। দ্বিতীয়ত দিনকে রাত, রাতকে দিন করা, এখানে এভাবেই বলতেছে যে আসমানের তলে থাকা, এটাকে আমার মর্যাদা দিতে হবে। তৃতীয়ত সে বলতেছে এই যে দিব্যতার চিহ্ন, এটা চিনতে পারা, এই আলামতটা চিনতে পারা, এবং এটাকে স্মরণ করা। এবং এখানে অনেক হাইডেগার অনেক ইন্টারেস্টিং কথা বলতেছে, যে সে বলতেছে তাগুত তৈরি না করা, মানে আপনি মূর্তি তৈরি যেন না করেন। সে বলছে দিব্যতা আপনার কাছে দেখা দিবে না, কিন্তু আপনি ওই দিব্যতার দেখা পাওয়ার জন্য আপনি যেন আইডল বা মূর্তি তৈরি না করেন। আমি কি করছি, আমার মানি ব্যাগে এখন অনেকগুলো মূর্তি আছে, 100 টাকার নোট, 50 টাকার নোট, যার ভেতরে আমি মনে করি দিব্যতা আছে। পকেটে আমরা মনেগুলো মূর্তি নিয়ে করি। তো এখানে হাইডেগারের অনেক মানে কি বলে ইসলামিকেট একটা হাইডেগারের একটা আলাপ এখানে। চতুর্থ, মরণশীলতার সঙ্গে হাইডেগার এটাকেও এসেনশিয়াল মনে করতেছে, যে মানুষ হওয়ার সাথে আমার মরণশীল হওয়াটা যুক্ত, এবং মৃত্যু আমাকে তাড়িত করে একটা ভালো জীবন যাপনের জন্য। তো ভালো মৃত্যু কথাটার অর্থ হইল, হাইডেগার বলছে আমাদের ভালো মৃত্যু দরকার। ভালো মৃত্যু কথাটার অর্থ হইল ভালো জীবন। তো ভালো মৃত্যু হইল ভালো জীবনের শর্ত। তো এভাবে সে লিঙ্ক করতেছে যে উই হ্যাভ টু ইনিশিয়েট আওয়ার ওন নেচার অ্যাজ মর্টালস। আমি যে মরণশীল, আমার যে স্বভাব মরে যাওয়া, এটাকে আমার ইনিশিয়েট করতে হবে। তার মানে কি আমরা দলগতভাবে সব মরে যাবো নাকি? সে বলতেছে যে ইট ইন নো ওয়ে ইট মিনস টু মেক ডেথ অ্যাজ এমটি গোল, মানে আমরা সবাই মিলে দলগতভাবে মরে যাব, কারণ মরাই মানে মরণশীল হওয়াই মানুষের গুণ। আর এগুলো বলছে এইটা না, বরং ভালো মৃত্যুর অর্থ হলো ভালো একটা জীবন যাপন করে। এভাবে উনি সাজাইতেছে। তো ফোর ফোল্ডের সাথে প্রাচীন গ্রিক দর্শনের এটার সাথে আবাসের একটা সম্পর্ক আমরা দেখলাম। এই পর্যায়ে আস্তে আস্তে প্রথম যে প্রশ্ন হাইডেগারের, যে আবাস বলতে কি বোঝায়, এটার একটা উত্তরের দিকে আমরা যাইতেছি। এর পরের পৃষ্ঠাগুলো হাইডেগার অনেকগুলা নতুন নতুন বর্গ বারবার ইন্ট্রোডিউস করতে থাকবে, এটাকে আগের আলাপের সাথে লিঙ্ক করতে থাকবে। সেটা হলো ইন সেভিং দ্য আর্থ, পৃথিবীকে যে আমি, জমিনকে যে আমি বাঁচাই, বাঁচানোটা ইম্পর্টেন্ট। আসমানকে যে আমি, আসমানের তলে যে আমি থাকি,
একে রিসিভ করা, একে নিতে পারা, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। ইন অ্যাওয়েটিং দ্য ডিভিনিটিস, অর্থাৎ আমি দিব্যতার থেকে সাড়া না পাইলেও আমি এর মুখাপেক্ষী, আমি এর সাক্ষ্য দেই। এবং চতুর্থ, ইনিশিয়েটিং মর্টালস, অর্থাৎ মৃত্যু দ্বারা তাড়িত হওয়া, মানে একটা ভালো জীবনের দিকে তাড়িত হওয়া। এই এই বর্গগুলা যেগুলো আসলে ডুয়েলিং এর অর্থের সাথে একাকার, অকার্স অ্যাজ দ্য ফোরফোল্ড প্রিজার্ভেশন অফ দ্য ফোরফোল্ড, অর্থাৎ চতুষ্কোণকে তার মতো ছেড়ে দিলে এই চারটা ঘটনা ঘটবে। আমি যদি আসমানের তলে ঠিক মতো না থাকি, তার মানে আমি জমিনের সাথে আমার সম্পর্ক নষ্ট। এখানে একটু পরে সে বলবে যে একই চারের মধ্যে একটার সাথে আমার সম্পর্ক ভঙ্গ হইলে এই বাকি তিনটার সাথে আমার সম্পর্ক থাকে। তো সে দেখাইতেছে যে একের মানে জমিনের সাথে আমার সম্পর্ক, বাকি তিনটার সাথে আমার সম্পর্ক, আসমানের সাথে আমার সম্পর্ক, বাকি তিনটার সাথে, কুদরতের সাথে আমার সম্পর্ক, বাকি এরকম সে পেঁচাইতেছে এই আলাপটা। ডুয়েলিং ইটসেলফ ইজ অলওয়েজ, এখানে একটা নতুন শব্দ ঢুকবে, সেটা হলো ডুয়েলিং ইটসেলফ ইজ অলওয়েজ এ স্টেইং উইথ থিংস, অর্থাৎ বস্তুর মধ্যে থাকা। এখানে আমি একটা ভাষার জায়গা থেকে একটা ছোট ইন্টারভেনশন, সেটা হলো বস্তু এবং বাস্তু, ভাষার মধ্যে কিন্তু এই মিলটা হাজির আছে। বাস্তু বলতে আমরা কি বুঝি? আমাদের ঘর বানানোর যে কৌশল, বাস্তুশাস্ত্র, যেটা প্রাচীন হিন্দু শাস্ত্রে বাস্তু বলতে বোঝায় আমার ভবনের নিয়ম, আমার আবাসের নিয়ম। যদি আমি একবারে অ্যাকুরেটলি বলি, বাস্তুশাস্ত্রে আবাসের নিয়ম লেখা, কই রান্নাঘর হবে, কই মন্দির হবে, কোন দিক থেকে ঈশান কোণ বা কোন দিক দিয়ে বায়ু, প্রাচীন হিন্দু শাস্ত্রে মূলত আবাসের নিয়মটা বাস্তুর, এটাকে বাস্তু বলে। কিন্তু এইটাও তো একটা বস্তু, এই বস্তুর সাথে বাস্তুর কি সম্পর্ক? এইটা হাইডেগার, উনি সংস্কৃত না জানে না, কিন্তু উনার ভাষার মধ্যে উনি এইটা, যেহেতু প্রোটো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ একটা শেয়ার্ড আমাদের রুট আছে, সেও দেখাইতেছে যে বাস করার সাথে বস্তুর সাথে আমার সম্পর্কের একটা সংযোগ আছে। সে বলতেছে স্টেইং উইথ থিংস ইজ নট মিয়ারলি সামথিং অ্যাটাচড টু দিস ফোরফোল্ড অ্যাজ এ ফিফথ সামথিং। যে চার থামের উপর আবাস দাঁড়ানো, এইটার মধ্যে আমি আরো কিছু জিনিস রাখলাম, যেটা একটা পঞ্চম থাম, যেটার নাম বস্তু। ঘটনা এরকম না। সে বলতেছে জমিনের সাথে আমি যখন একটা সম্বন্ধে আসি, বস্তুর মধ্য দিয়ে আসি। আসমানের সাথে যখন আমার একটা সম্বন্ধ হয়, এটাও বস্তুর মধ্য দিয়ে হয়। অপর মানুষের সাথে আমার যখন একটা সম্পর্ক হয়, এটাও বস্তুর মধ্য দিয়ে হয়। এবং দিব্যতার সাথে আমার যখন সম্পর্ক হয়, এটাও বস্তুর মধ্য দিয়ে হয়। তো সে বেসিক্যালি থিং বা বস্তুকে একটা মিডিয়েটর আকারে কল্পনা করতেছে, যে চতুষ্কোণ চারটা বর্গ, এরা যে এদের সাথে যে আমি একটা সম্পর্ক করব, এর মাধ্যম আকারে থিং বা বস্তু দেখা দেয়। বাস্তুর একটা পরে বাস্তু কথাটা বারবার আসছে, ওটার অনুবাদটা করা যায় লোকেশন, মানে লোকেশনের অনুবাদটা বাস্তু হিসেবে করা যায়। তাহলে একটা সুবিধা হবে কি, সরাসরি একটা কোট আছে এখানে। হাইডেগার বলতেছে এ লোকেশন ইজ এ থিং, সরাসরি এই কোট, যে একটা স্থান হইল একটা বস্তু, এভাবে সে বলতেছে। এই কথাটার মধ্যে বাস্তু আর বস্তু যে এক, এই মিলটা সংরক্ষিত হয়। এই কারণে আমি লোকেশনের অনুবাদটা বাস্তু করলে সুবিধা। তাহলে আমরা পরবর্তী যখন সে থিং বারবার বলতেছে যে লোকেশন অ্যাজ থিং, লোকেশন অ্যাজ থিং, এটা আমাদের জন্য ইজি হয়। ডুয়েলিং প্রিজার্ভস দ্য ফোরফোল্ড, এখন বেসিক্যালি প্রথম অংশটা এই প্রবন্ধের শেষ হইতেছে এভাবে: dwelling preserves the fourfold by bringing the presencing of fourfolds into things, অর্থাৎ আবাস আমার সামনে হাজির হয় এই চতুষ্কোণকে বস্তুর মধ্যে হাজির করার মাধ্যমে। পরের অংশে সে দেখাবে বস্তু বলতে সে আমরা যা দেখি এটা না, সে তার কাছে স্থান একটা বস্তু, সে এইভাবে সংজ্ঞাটা করতেছে। মর্টালস নার্স অ্যান্ড নার্চার দ্য থিংস দ্যাট গ্রো, আমরা যারা মরণশীল, আমরা চাষবাস করি, আমরা ফসল ফলাই, আমরা অ্যান্ড স্পেশালি কনস্ট্রাক্ট থিংস দ্যাট ডু নট গ্রো, যা বৃদ্ধি হয় না কিন্তু আমরা তার দাঁড় করাই, ভবন, ইমারত, যেটা আমরা একটু আগে ভবনের দুইটা রূপ,
জেরাত এবং ইমারত, সে এটাকে আবার নতুন ভাবে বলতেছে যে কাল্টিভেটিং অ্যান্ড কনস্ট্রাকশন আর বিল্ডিং ইন দ্য ন্যারোয়ার সেন্স। বিল্ডিং এর দুইটা ফর্ম, কনস্ট্রাকশন, কাল্টিভেশন। Dwelling, insofar as it keeps or secures the four folds in things, is a building. এখানে সে সামারাইজ করতেছে এই চ্যাপ্টারটা যে আবাস করা, এই আবাস যখন চতুষ্কোণের ভিতর, বস্তুর দ্বারা চতুষ্কোণের ভিতর আবাস যখন হেফাজত করে, একে বস্তুর দ্বারা আমি যখন চতুষ্কোণের যে স্বভাব এটাকে আমি যখন সংরক্ষণ করলাম, এর যে রূপ, এটা ভবন, এটাই আসলে ভবন। ভবনের মধ্যে এই রূপটা দেখা দেয় আবাসের। মোটামুটি প্রথম চ্যাপ্টার মানে এই প্রবন্ধের দুইটা অংশ, প্রথম অংশটা এভাবে শেষ হইতেছে। দ্বিতীয় অংশটায় ঢোকার আগে দ্বিতীয় অংশটার যে প্রশ্ন ছিল এটা আরেকবার মনে করি, সেটা হলো হাউ ডাজ বিল্ডিং বিলং টু ডুয়েলিং। এতক্ষণ আমরা উত্তর দিলাম যে হোয়াট ইজ ডুয়েলিং, বাস করা বলতে কি বোঝায়, অনেকগুলো আমরা উত্তর পাইছি, এটা রিপিট না করি। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হলো এই যে বাস করার একটা অর্থ আমরা পাইলাম, এইটার সাথে ভবন এর কি সম্পর্ক। এই চ্যাপ্টারে অনেকগুলো কনফিউজিং টার্ম আছে, সে অনেকগুলো কাছাকাছি টার্ম, এবং যদিও সে বারবার সংজ্ঞা করতেছে পৃষ্ঠার পর পৃষ্ঠা, একটু মাথায় রাখা ইম্পর্টেন্ট। এবং আমি কি কি অনুবাদ, মানে কোনটাকে কি অনুবাদ করছি এটা মাথায় রাখা ইম্পর্টেন্ট। সে তিনটা বর্গ, লোকেশন, সাইট, স্পেস, তিনটাই মোটামুটি কাছাকাছি শব্দ, প্রাত্যহিক ব্যবহারে এটা প্রায় সমার্থক, মানে যাই লোকেশন, যাহাই লোকেশন, তাহাই সাইট, তাহাই স্পেস। কিন্তু হাইডেগার এটাকে তিনটা আলাদা বর্গ এবং এটার মধ্যে একটা কনসিকুয়েন্স আছে, মানে একটার পর একটা। তো এই চ্যাপ্টারে একটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ, সেটা হলো হাইডেগার বাইছা নিতেছে, এটা খুবই ইন্টারেস্টিং উদাহরণ, যে সে ভবনের ব্যাখ্যা করতেছে কিন্তু সে এটার উদাহরণ আকারে কোনো ভবনকে বাইছা নিতেছে না, সে বাইছা নিতেছে একটা ব্রিজ, একটা ব্রিজ একটা ভবন। এবং সে দেখাইতেছে যে ব্রিজের মধ্যে আমি এতক্ষণ আবাস বলতে যেটা বুঝলাম, এই আবাসের শর্ত যদি এই ব্রিজ পূরণ করে তো এই ব্রিজ একটা ভবন। কারণ আমি জানি আবাসের ভবন এক, ব্রিজ যদি এখন আবাসের শর্ত পূরণ করে তাই ব্রিজ একটা ভবন। তো এই চ্যাপ্টারের শেষের দিকে হাইডেগার এটা খোলাসা করবে যে আমি ন্যারোয়ার সেন্সে হাউস বলতে যেটা বোঝে, ভবন বলতে, বিল্ডিং বলতে যেটা বোঝে, ব্রিজ হয়তো সেটা না, কিন্তু আমি এটাকে বৃহদার্থে ব্যবহার করতেছি। তো ব্রিজের উদাহরণটা এভাবে দিতেছে সে, এবং এখানে এই সাইট, লোকেশন এবং স্পেস, এই তিনটা বর্গ ইম্পর্টেন্ট। সে বলতেছে ব্রিজ একটা থিং, একটা জিনিস, একটা বস্তু, ব্রিজ। এবং ব্রিজ কি করে, অনেকগুলো জিনিসকে প্রতিবেশী বানায়, যারা এর আগে, ব্রিজ হওয়ার আগে যারা বিচ্ছিন্ন ছিল একে অপরের থেকে। আমরা প্রথম চ্যাপ্টারে নেইবার কথাটার গুরুত্ব দেখছিলাম, যে নিয়ার ডুয়েলার, আমার কাছে থাকে, যে যে আমার কাছে বাস করে। তো ব্রিজ অ্যাজ এন অবজেক্ট, অ্যাজ এ থিং, এইটা অনেকগুলা জিনিসকে প্রতিবেশী করে তোলে, নেইবার বানায়। কি কি সেটা? প্রথমত স্রোত, নদীর যে স্রোত, নদীর যে পার, ব্যাংক, এবং নদীর এপার এবং ওপার, নদীর এপার, স্রোত এবং ওপার, এই তিনটা জিনিসকে সে একটা ব্রিজ কি করে, একে অপরের প্রতিবেশী বানায়। এই কথাটা কি তাৎপর্য, এটা আমরা একটু পরে দেখতেছি। হাইডেগার দেখাইতেছে সংরক্ষণ করা, প্রিজার্ভ, যেহেতু আবাসের একটা গুরুত্বপূর্ণ সমার্থক, সে বলতেছে ব্রিজ কি করে, এই পারের যে স্বভাব এইটাকে সে ঠিক রাখে, আবার ওই পারের যে স্বভাব সেটাকেও সে ঠিক রাখে, কিন্তু এর মাঝে একটা সে সংযোগ ঘটায়। আর এর মাঝ দিয়ে যে স্রোতটা যায়, এর যে স্বভাব, একেও সে নষ্ট করে না। তো প্রিজার্ভ করা বলতে টু বি ফ্রি বা টু ফ্রি, যার অর্থ টু লেট সামওয়ান বি ইন দেয়ার ওন বিং, কাউকে তার আপন স্বভাবে ছাইড়া দেওয়া, এইটা যে একটা শর্ত ছিল, এটা তো তাহলে ব্রিজ পূরণ করতেছে। এবং মানুষের কি, মানুষ কি করে, যাত্রা করে, মানুষ যায়, তার ভিতর দিয়ে তো মানুষ যায়। ব্রিজ কি, ওই মরণশীল মানুষের যে যাত্রা, সে যে তার একটা শেষ ব্রিজ পুলসিরাতের দিকে যাইতেছে, ওই পুলসিরাতের ছোট উদাহরণ নদীর পারে পারে আছে।
এবং একই সাথে ডিভিনিটি বা দিব্যতা, পুলসিরাতের উদাহরণে এটাও চলে আসতেছে। সো ব্রিজকে সে একটা ইন্টারেস্টিং উদাহরণ নিল। অর্থাৎ এই পুরা আলাপটার সামারি হলো দ্য ব্রিজ গ্যাদার্স টু ইটসেলফ, গ্যাদার একত্র করে ইন ইটস ওন ওয়ে। হয়তো একটা বাসা যেভাবে চতুষ্কোণকে গ্যাদার করে, ব্রিজ ওইভাবে করে না, কিন্তু ব্রিজ তার নিজের মতো করে এই চতুষ্কোণকে কোনো না কোনো ভাবে এক করতেছে। চতুষ্কোণ কি ছিল? আসমান, জমিন, মননশীল মানুষ, কুদরত। গ্যাদারিং অর অ্যাসেম্বলি এখানে অনেক ইম্পর্টেন্ট। আবার ভাষার মধ্যে হাইডেগার ঢুকতেছে। হাইডেগার যে কোনো কিছুর সংজ্ঞা যখন ডিরাইভ করে, সে বারবার ভাষার এটাইমোলজিতে ঢুকে ভাঙা কিভাবে রুট ওয়ার্ডটার কি আসল অর্থ, এইটাকে সে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে। সে একটু আগে একটা বর্গ ইন্ট্রোডিউস করছে, সেটা হলো বস্তু, যেটা আমি ব্যাখ্যা করলাম বস্তু বাস্তু। বস্তু বা থিং, যার মানে এইটার কি অর্থ, এইটা সে বলতেছে ইট মিনস গ্যাদারিং অর অ্যাসেম্বলি। এই যে ব্রিজ গ্যাদার করলো চতুষ্কোণকে, এই গ্যাদারিংটার একটা অর্থ হইল বস্তু। বস্তুর মধ্যে একটা গ্যাদারিং বা একটা অ্যাসেম্বলি, একটা সভা, বস্তু মাত্র একটা সভা। এবং এখানে এটাকে আমরা কি বলতে পারি? সংসার বলতে পারি। বস্তুর একটা বস্তুর সমাহার, সংসার, অনেকগুলো অর্থ হইতে পারে এটা। লাস্টে একটা আমরা ইন্টারাকশন করবো। তার মানে দুইটা জিনিস পাইলাম। ব্রিজ একটা বস্তু, ব্রিজ ইজ এ থিং, এবং ব্রিজ ইজ দ্য গ্যাদারিং অফ দ্য ফোর ফোল্ড। চতুষ্কোণ একত্র হইতেছে ব্রিজের মধ্যে। ব্রিজের এই দুইটা সে দুইভাবে দেখায়। পরের স্টেপে সে দেখাইতেছে যে বস্তুকে আমি কিভাবে ভাবি। যে কোনো বস্তু, সে ভাষার মধ্যে একটা অর্থ দেখলো বস্তুকে কিভাবে ভাবা হয়, কিন্তু বাস্তবে তো বস্তু সম্পর্কে আমি এভাবে ভাবি না। সে দেখাইতেছে আওয়ার থিঙ্কিং অফকোর্স লং বিন অ্যাকাস্টম টু আন্ডারস্টেট দ্য নেচার অফ থিং। যে কোনো একটা বস্তু সম্পর্কে আমি যখন ভাবি, আমাদের চিন্তা অভ্যস্ত হয়ে গেছে যে এইটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে কল্পনা করা। ও যে এখানে আছে, ওর জায়গায় আরেকজন থাকতে পারত। আমাদের চিন্তার একটা অনুমান হইল এ থিং ইজ এ ভ্যারিয়েবল। আমি তার যে স্বভাব, এই স্বভাবকে আমি গুরুত্ব দেই না। এখানে কার থাকার কথা? এখানে কি ওর থাকার কথা, নাকি ওর বদলে যে কারো থাকার কথা? আমি এই যে তার স্বভাবের প্রশ্ন, এটাকে ইগনোর করি। হাইডেগার এখানেই উনি প্রশ্ন করতেছে, হ্যাঁ হ্যাঁ, পরিবর্তনযোগ্য। The thing is represented as an unknown x to which perceptible properties are attached. আমি এখানে কি থাকার কথা আমি ঠিক করে দিতেছি। আমার রিমোট লাগলে আমি রিমোট আনতেছি, আমার ফোন লাগলে আমি ফোন আনতেছি, কিন্তু ওর যে স্বভাব, এর সম্পর্কে আমার কোনো আগ্রহ নাই। বস্তুর যে স্বভাব, বস্তুর স্বভাব নিয়ে আমার চিন্তা নাই। বস্তু আমার কাছে হাতিয়ার। এটাকে হাইডেগার এই প্যারায় প্রবলেমাটাইজ করতেছে। From this point of view, everything that already belongs to the gathering nature of this intuitive কি ঘটনা, যে আমরা লোকেশনকে ইমাজিন করি একটা একটা ফাঁকা ভয়েড আকারে, যে একটা জিনিস যেটা শাশ্বত, একটা ফাঁকা ভয়েড, যেখানে আমি জায়গায় কাজ করব, যেখানে যেখানে আমার মাস্টারি আছে। এক্স্যাক্টলি, আমি স্পেসের মালিক, এই অনুমান থেকে আমি শুরু করি। এই কারণে আমার কাছে গুরুত্বপূর্ণ এটা ধরে নেওয়া যে স্পেস বলে কিছু আছে, কারণ আমি ওখানে আমার সর্দারি দেখাবো। কিন্তু হাইডেগার বলতেছে যে থিং তার চতুষ্কোণকে যখন মিডিয়েট না করবে, যতক্ষণ পর্যন্ত একটা লোকেশন দেখা দিবে না। আগাই, only things that are location allow for space. একদম কাটা কাটা সংজ্ঞা এগুলা। only things that are locations allow for space. অর্থাৎ বস্তু আকারে যখন জায়গা তৈরি হয়, এর মাঝে স্থান। আর্কিটেকচারে স্থান যে কোনো কিছু স্থান না, এইভাবে আমি যদি উল্টাভাবে রিড করি, যেখানে বস্তুর মাধ্যমে চতুষ্কোণ হাজির হইতেছে, একটা
জায়গা, একটা পরিসর তৈরি হইতেছে, এইটাই হলো স্থানের সংজ্ঞা। এবং স্থানটা কিসের? আবাসের স্থান, আবাসস্থল, যেটা আমরা এক ওয়ার্ডে বলতে পারি। এখন যদি স্পেস শব্দটার হাইডেগার আবার ভাষার ভিতর ঢুকতেছে যে এ স্পেস দ্যাট ইজ সামথিং দ্যাট হ্যাজ বিন মেড রুম ফর, জায়গা করা। স্থান মানে জায়গা করার পর যা পাই, এটা হলো স্থান। এখানে আবার হাইডেগার আবার একটা অ্যাক্টিভ পজিশন তার। আমরা একটু আগে দেখছি যে থাকা মানে হাইডেগারের কাছে প্যাসিভ কিছু না, থাকা মানেই প্রিজার্ভ করা, হেফাজত করা, যত্ন করা, অ্যাক্টিভ ঘটনা এগুলো। আমি বাস করি মানে আমি আমারটা দেখতেছি এরকম না, আমি যত্ন নিতেছি, আমি প্রিজার্ভ করতেছি, এগুলো অ্যাক্টিভ ঘটনা। এখানেও একটা স্পেস, শূন্য থেকে স্পেস না, স্পেস মাত্রই ওখানে কিছু আমি কিছু সরাই আমি খালি করছি, সংজ্ঞাটা এরকম। টু মেক রুম ফর, জায়গা করা, জায়গা থাকে না, জায়গা করতে হয়। এটা একটা এই সংজ্ঞার পিছনে এই অনুমান আছে। টু মেক রুম ফর, জায়গা করব, জায়গা করার কি আছে, জায়গা তো থাকে, কিন্তু আমি জায়গা করি, তার মানে আমি একটা জায়গা তৈরি করি, সাইট তৈরি করি, মিডিয়েটেড বাই থিংস, যেটা প্রিজার্ভ করতেছে ফোরফোল্ডকে। The boundary that is from which something begins its presencing, কোনো কিছু তার হাজিরানা যেখান থেকে দেখানো শুরু করে, এই পরিসরটা হলো স্থান। এরপরে আরেকটা সংজ্ঞা সে দিতেছে, স্পেসেস রিসিভ দেয়ার বিইং ফ্রম লোকেশন, অর্থাৎ একটা স্থান তার ভাব খুঁজে পায় বস্তুর দ্বারা, বস্তু এবং পরিসরের মাধ্যমে, থিং এবং লোকেশন। একটা স্পেস তার যে ভাব, এটা সে পায় থিং এবং লোকেশন, এই দুটার মাধ্যমে। আগাইতে থাকি। এইখানে সে ম্যাথমেটিক্সের সাথে একটা ঝামেলা করবে একটু পর, কারণ স্পেস বলে তো ম্যাথেও একটা ব্যাপার আছে, এবং সে দেখাইতেছে যে আধুনিক চিন্তার এটা একটা প্রবলেম। আধুনিক চিন্তা এটাকে এতটাই অ্যাবস্ট্রাক্ট করছে, ওই আলাপটা আমরা ঢুকবো। হাইডেগার কি সংজ্ঞা করতেছে আবার? থিংস উইচ অ্যাজ লোকেশন, জায়গা আকারে বস্তু, অ্যালাউ এ সাইট উই নাও কল বিল্ডিং, অর্থাৎ যেই বস্তুটা আবাসকে তার পেটের ভিতর রাখে, ওইটাই হলো ভবন। থিংস উইচ অ্যাজ লোকেশন অ্যালাউ এ সাইট উই নাও অ্যান্ড ইন অ্যান্টিসিপেশন কল বিল্ডিং। এখন আমরা ভবন বলতে যেটা বোঝাই, এটা হলো সেই জিনিস, সেই বস্তু যা পরিসর আকারে আমার কাছে দেখা দেয়, লোকেশন আকারে আমার কাছে দেখা দেয়। এরপরে সে একটা জিনিস নেগেট করতেছে যে বিল্ডিং মানে কনস্ট্রাকশন না, মানে ভবন নিয়ে আমি যখন কথা বলতেছি, আমি আসলে কনস্ট্রাকশন বা নির্মাণ শৈলী নিয়ে কথা বলতেছি না, বরং কোনো কিছুকে কিভাবে বানাইতে হয় বা কোনো কিছু কিভাবে বইনা উঠে, এই মৌলিক জায়গা থেকে আমি বিল্ডিং বানানো, এই কথাটাকে ভাবতেছি। Things are locations that allow a site for the fourfold, a site that provides for a space. মানে অনেকগুলো সবগুলো শব্দ এটার মধ্যে আছে। থিং আছে, লোকেশন আছে, সাইট আছে, ফোরফোল্ড আছে, স্পেস আছে, পাঁচটা শব্দ এই একটা বাক্যের মধ্যে আছে। আমি বলবো যে আপনারা এই আলাপের পর্যায়ে যদি আপনারা দেখেন, এটা আরো আপনারা নিজেরা জট খুলতে পারবেন। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের স্থান আকারে বা লোকেশন আকারে বাস্তুর যে স্বভাব, বাস্তু মানে কিন্তু বস্তু, লোকেশন আর থিং কিন্তু একই। তো আমি যখন বাস্তু বলবো এটাও বস্তু, যখন বস্তু বলবো এটা কিন্তু বাস্তু। তো স্থান আকারে আমাকে বাস্তুর যে স্বভাব, এটা বুঝতে হবে, এবং বাস্তুর স্বভাবের ভেতর আসলে আবাসের স্বরূপটা দেখা দেবে। এভাবে আমি সামারাইজ করতে পারি। এই কারণে বিল্ডিং ইজ এ ওয়ে অফ বিইং। ভবন মাত্রই ভাবের ঘর। আমরা এর আগে এস্টাবলিশ করছি ভাব এবং ভবনের কি সম্পর্ক। ভূ ধাতু থেকে আমার বর্তমানতা, জগতে হাজির থাকা, বিইং যে অর্থে
এটার সাথে বিল্ডিং এর একটা সম্পর্ক আছে। এটা একই সাথে সংস্কৃত ভাষা আছে, জার্মান ভাষা আছে। এটা আমরা প্রথম অংশ যখন পড়ছি তখন দেখছি। একটু আগে কি ছিল শুরু, যখন ব্রিজের ব্যাখ্যাটা শুরু হলো, ব্রিজ ইজ এ থিং। এখন হাইডেগার বলছে ব্রিজ ইজ এ লোকেশন। এখন ব্রিজকে যদি আমি একটা লোকেশন বলি বা একটা স্পেস তৈরি হইতেছে ব্রিজের আশেপাশে, তো স্পেসের তো অনেক সংজ্ঞা আছে। সে 3টা সংজ্ঞা দেখাইতেছে। যে প্রথমত আমি যে অর্থে আবাস, ভবন ইত্যাদি হয়ে আইসা যে স্থান দেখাইলাম, এটা একটা। আরো তো আছে, সেটা কি? পরিমাপ করা। আমি যখন পরিমাপ করি, দূরত্ব পরিমাপ করি, যে একটা স্পেস এদিকে এত ওদিকে এত, আহ এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা একটা ধাপ। আমি স্পেসকে কল্পনা করার। তৃতীয় একটা সে বলতেছে একটা 3D ভয়েড, ত্রিমাত্রিক একটা ছক, একটা কি বলে নিউটনিয়ান একটা বা একটা কার্টেশিয়ান একটা ছক আকারে সবকিছুকে কল্পনা করা, যেখানে একদমই অ্যানালিটিক জিওমেট্রির একদম কি বলা যায় লজিক্যাল স্তরে আমি পর্যবসিত করে ফেলছি সবকিছু। ওখানে আসলে ম্যাটার করতেছে না নাকি ব্রিজ আছে নাকি নদী আছে, এটা একটা ছক। প্রত্যেক ছকের একটা কোড, মানে ছকের একটা জায়গার একটা কোঅর্ডিনেট আছে। এই 3 ধাপে সে দেখাইতেছে যে স্থান কিভাবে আমরা পারসিভ করতে পারি। সে বলতেছে যে ওই যে ম্যাথমেটিক্সের যে স্থান, দোজ স্পেসেস কন্টেইন নো স্পেস। সে বলতেছে যেই অর্থে আমি স্থান কথাটাকে বুঝি, ম্যাথমেটিক্সের যে স্থান, ওখানে স্থান বলে আসলে কিছু নেই। এটাকে আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়, গণিতের মধ্যে আবাস বলে কিছু নাই, এভাবে সামারাইজ করা যায়। কিন্তু সে বলতেছে যে এটা আমার কাজে লাগে, জগৎকে মাপা। এটা আমি যদি হাইডেগারের আর অন্যান্য লেখায় দেখি, মেজার করা, এটা একটা পোয়েট্রির সংজ্ঞাকে সে বলতেছে পরিমাপ করা। আমি জগতে যে আসি, এটা আমি মাইপা চলি, কতটুক মাপি না। এইটা মেজারিং ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি হাইডেগারের কাছে। তো আমরা যদি হাইডেগারের এই এই সংকলনে অন্যান্য লেখাগুলো দেখতে থাকি, ঘুরে ফিরে অনেক কিছু সামারাইজ করতে পারবো। যে হাইডেগার বলতেছে ভাষা, ভাবনা, কাব্য, ক্রিটিক্যাল থিঙ্কিং, আবাস, সব আসলে একই। তো এটা এক একটা এক এক রূপ। সে বলতেছে ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে পোয়েটিক। বলছে পোয়েট্রির একটা রূপ থিঙ্কিং এর মধ্যে দেখা দেয়। সে বলতেছে ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ পোয়েট্রি। এবং সে বলতেছে ভাষার চরিত্র বুঝতে হলে কাব্যের চরিত্র বুঝতে হবে। এবং সে বলতেছে সে এই প্রবন্ধতেই শুরুতে কি বলছে, যে আবাসের চরিত্র বুঝতে হলে ভাষার চরিত্র বুঝতে হবে। তো সব একাকার, মানে এটা এভাবে পড়া যায়। আগাই আমরা। স্পেসেস আর অলওয়েজ প্রোভাইডেড ফর অলরেডি উইদিন দ্য স্টে অফ মর্টালস। এখন স্পেস বলে হাইডেগার যেটা দেখাইলো এতক্ষণ, এইটা তো নতুন করে আমার আবিষ্কার করতে হবে। হাইডেগারিয়ান স্পেস পৃথিবীতে কই আছে, এটার কোনো দরকার নাই। হাইডেগার বলতেছে যে মানুষ আকারে, মরণশীল আকারে আমি জগতে আসি, মানে আমার আশেপাশে এই স্পেস আছে। এবং মানুষ হয়ে থাকার অর্থই হলো চতুষ্কোণের ভিতর থাকা, এই চতুষ্কোণের 4 থামের নিচে থাকা। তো স্পেসেস ওপেন আপ বাই দ্য ফ্যাক্ট দে আর লেট ইনটু ডুয়েলিং অফ ম্যান। অর্থাৎ মানুষ আছে মানেই আবাস আছে, মানুষ আছে মানেই স্পেস আছে। এখন আমি এটার মর্যাদা করি কি করি না, এটা হলো আর্কিটেকচারাল প্রশ্ন। এবং এখানে একটা খুবই ইন্টারেস্টিং পার্ট আছে, এটা আমি ডিপে ঢুকবো না, ছোট করে সামারি করে বলি। যে হাইডেগার বলতেছে একটা ব্রিজ, কোন গ্রামের কোন একটা ব্রিজ আছে, ওইখান দিয়ে যে প্রতিদিন যাতায়াত করে, ও এই ব্রিজটাকে কম বুঝতে পারে আমার থেকে। আমি মাইলকে মাইল দূরে থেকে ওই ব্রিজের যেই স্বভাব, একে আমি যদি বুঝি, আমি ওই লোক যে প্রতিদিন হাইটা যায় আসে, ওর থেকে আমি ওই ব্রিজের কাছে। অর্থাৎ এই ব্রিজের যে স্বভাব, এই স্বভাবের এটা এখানে নৈকট্য বা প্রক্সিমিটির একটা নতুন সংজ্ঞা আসে যদি আমরা ডেভেলপ করি। যে কাছে থাকা, এটা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল গ্রিড, কার্টেশিয়ান, আমার কোঅর্ডিনেটর তো তোমার কোঅর্ডিনেটর তো কতটুকু কাছে আসি মাপলাম, এইরকম না। আমি ওর সত্তার কত কাছে, আমি ওর
ও যেই রূপে জগতে হাজির, এই রূপটাকে আমি কতটুকু চিনি। আমি যদি ভালোভাবে চিনি, আমি যদি তাকে তার স্বরূপে রেখে চিনি, তাইলে তার সাথে যার প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, তার থেকে আমি তাকে ভালো চিনি। মানে চেনা, নৈকট্য, এর একটা সংজ্ঞা এখানে আছে। টু সে মর্টালস আর, মানুষ আছে, এই কথাটা বলার মানেই হলো দে আর ইন ডুয়েলিং। মানুষ আছে মানেই মানুষ বাস করে, এবং মানুষ আছে বললেই বোঝায় যে মানুষ বাস করে। এবং বিং, আমার যে সত্তা, আমার যে বর্তমানতা, আমার যে হাজিরানা, আমার যে ভাব, এর অর্থই হলো ডুয়েলিং, আমার বাস করা, আমার আবাস। ভাব এবং আবাস, এটা আমরা ডেভেলপ করছি এই আইডিয়াটা। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং পার্ট হাইডেগার বলতেছে যে লেকচার হল, একটা লেকচার হলে গেট ঠেলে আমি যখন যাই, সে বলতেছে আহ, আহ, আমি যখন ওই গেটটা ঠেলা পার হই, ওই গেটের মধ্যে আমিই ছিলাম, মানে আমি তার স্বভাবের ভিতর ছিলাম, এবং ছিলাম দেখে আমি ওই ওই স্পেসটা পার করে গেছি। এরকম একটা খুবই অ্যাবসার্ড একটা প্যাসেজ আছে, সে বলতেছে, সে 3বার বলছে আই এম দেয়ার, আই এম দেয়ার। মানে একটা লেকচার গেট যখন ঠেলে আমি বের হই, সে বলতেছে আমি আসি, আমি ওই গেটের মধ্যে আসি, আমি ওই জায়গাটায় আসি, না থাকলে আমি ঠেলে পার হইতে পারতাম না। এইভাবে একটা ইন্টারেস্টিং একটা প্যাসেজ এখানে আছে। এবং সে বলতেছে আমি আমার মধ্যে নাই, এইটাকে কি বলে? ডিপ্রেশন। আমি আমার মধ্যে নাই। তো সে বলতেছে আমি আমার মধ্যে নাই, আমি আমার মধ্যে বাস করে না, বা আমি আমার মধ্যে বাস করতেছে না। এটাই তো এখানে হাইডেগার সরাসরি বলতেছে যে ইট অকার্স ইন দ্য স্টেটস অফ ডিপ্রেশন। সে বলতেছে যে এইটা তো অনুমান করে যে আমার মধ্যে আমার বাস করতে হয়, আমি আসি মানেই আমার মধ্যে আমি বাস করি। তার মানে যখন আমি ডিপ্রেশনে থাকি, আমার মধ্যে যখন আমি বাস করি না, আমি নিজের সাথে নিজে বিচ্যুত। ওটা এর আগে সে এলিয়েনেশনের ব্যাখ্যা দিছে। তো আমার ভিতর আমার থাকাটা গুরুত্বপূর্ণ। আমি যে আসি, এই আমি যখন থাকি, ওই থাকার মধ্যে আমার ভিতর আমার থাকাটা গুরুত্বপূর্ণ। এটা কেন বলতেছি এভাবে পেঁচায়? কারণ বিং ইজ ডুয়েলিং, এই কথাটা এস্টাবলিশ করতেছি আমি বেসিক্যালি। এবং হাইডেগার বলছে ম্যানস রিলেশন টু লোকেশন অ্যান্ড থ্রু লোকেশন টু স্পেস ইনহেয়ার্স ইন হিজ ডুয়েলিং। অর্থাৎ তার যে বাস করা, এই বাস করা যে ফ্যাক্ট, এইটার ভেতর আমরা তার সাথে লোকেশনের কি সম্পর্ক, তার সাথে স্পেসের কি সম্পর্ক, এগুলো আমি বুঝতে পারবো। এবং সে বলতেছে দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড স্পেস ইন নান আদার দেন ডুয়েলিং, মানুষ এবং স্থানের যে সম্পর্ক, এটা আসলে আবাসের সম্পর্ক। এভাবে যদি আমি অনুবাদ করি। আমাদের আর বেশি বাকি নাই, দুই পাতা আছে। এই পর্যায়ে হাইডেগার বলতেছে একটা নতুন সেকশন শুরু হয়েছে, সেকেন্ড পার্টেরই। The location allows the simple one-fold of earth and sky of divinities and mortals, চতুষ্কোণ যেটা, to enter into a site, একটা জায়গায় সে নেমে আসে, একটা লোকেশন অ্যালাউ করে যেন চতুষ্কোণ একটা জায়গায় নেমে আসে, বাই অ্যারেঞ্জিং। প্রথমত নেমে আসে মানে কি? প্রথমত সে এন্টার করে, টু এন্টার ইনটু দ্য সাইট, চতুষ্কোণে এই স্থানে ঢুকে, অ্যান্ড ইট অ্যারেঞ্জেস দ্য সাইট ইনটু স্পেস, এই যে জায়গা, এটাকে সে স্থানে পরিণত করে। দুইটা ঘটনা ঘটতেছে, সে এভাবে ব্যাখ্যা করতেছে। দুই ভাবে একটা জায়গা তৈরি হয়। জায়গা কিভাবে তৈরি হয়, এটা তার প্রশ্নটা হলো এটা, জায়গা কিভাবে তৈরি হয়। সে বলতেছে প্রথম ধাপে চতুষ্কোণ প্রবেশ করে, দ্বিতীয় ধাপে চতুষ্কোণ নিজেকে স্থাপন করে। প্রবেশ করা, স্থাপন করা, অ্যারেঞ্জমেন্ট এবং স্থাপন করাকে সম্ভবত সে স্থাপন করা মানে হলো ইনস্টলেশন, এবং সে বলতেছে প্রবেশ করা এটা হলো অ্যাডমিশন, মানে ঢোকা। এই দুই অর্থে সে লোকেশন বা জায়গার, কিভাবে জায়গা তৈরি হয়, এটার সংজ্ঞা করতেছে। এখন হলো সেই প্যাসেজটা যেখানে সে বলবে সেতু, 'একটা ঘর'। সে বলতেছে অ্যাজ এ ডাবল স্পেস মেকিং,
এ লোকেশন ইজ এ শেল্টার ফর দ্য ফোরফোল্ড, অর বাই দ্য সেম টোকেন এ হাউস। যে কোনো লোকেশনই একটা ঘর। এই শর্তগুলো যেখানে পূর্ণ হয় বৃহত্তর অর্থে, সেটা একটা ঘর। ভাষাকে হাইডেগার যেভাবে ভাবের ঘর বলতেছে, সেটা তো আর ভাষা তো আর দালান কোঠা না, ভাষা তো একটা, তাও ভাষা একটা ঘর। এভাবে সে ব্রিজ বা যে কোনো লোকেশনকে একটা ঘর বলতেছে। অর্থাৎ একদম শুরুতে সে একটা জায়গায়, একদম শুরুতে সে অনেকগুলো উদাহরণ দিছে যে এটা কি ঘর, ওটা কি ঘর, এভাবে সে বারবার অনেকগুলো নেগেট করতেছে। যে একটা ট্রাক ড্রাইভার যখন হাইওয়েতে চলে, ও তো ঘরে যতক্ষণ না থাকে হাইওয়েতে বেশি থাকে। তো ও যখন ট্রাকের মধ্যে বসে আছে, ওই গদির মধ্যে তো বেশি ঘরের অনুভূতি পায় যত না ওর নিজের বাসায় পায়। তো ঘর বলতে আসলে কি বোঝায়? তো এই সংজ্ঞা যদি আমরা ফলো করি, আমরা প্রথম প্যারাগ্রাফে যেই ট্রাক, ট্রাকের ট্রাকের যে ইয়াটা চালানোর জায়গাটা, ওইটা তো একটা ঘর। তো এইভাবে আমরা রিলেট করতে পারি। আমরা তাড়াতাড়ি আগাই। বিল্ডিং পুটস লোকেশন দ্যাট মেক্স স্পেস অ্যান্ড সাইট অফ দ্য ফোরফোল্ড। এই যে আবার সে তিনটা শব্দ, সাইট, লোকেশন, স্পেস। টু প্রিজার্ভ দ্য ফোরফোল্ড, অর্থাৎ আমরা দেখছি যে চতুষ্কোণের ভেতর বাস করার অর্থ হলো চতুষ্কোণকে হেফাজত করা। এটা আমরা আগেই দেখছি। এখন এই চতুষ্কোণকে কিভাবে কিভাবে আমরা প্রিজার্ভ করব? বলছে টু সেভ দি আর্থ, পৃথিবীকে সংরক্ষণ করা বা জমিনকে সংরক্ষণ করা। টু রিসিভ দ্য স্কাই, আসমানকে নিতে পারা। টু অ্যাওয়েট দ্য ডিভিনিটিস, দিব্যতার যে গায়েবানা, এটার সাক্ষী দেওয়া এবং এটা তার অপেক্ষা করা। তৃতীয়, চতুর্থ হইল টু এসকর্ট মর্টালস, অর্থাৎ মৃত্যুর দিকে তাড়িত হওয়া। এই চারটাকে যদি আমি প্রিজার্ভ করি, দিস ফোরফোল্ড প্রিজার্ভিং ইজ দ্য সিম্পল নেচার অফ ডুয়েলিং। অর্থাৎ আবার সে পুরো সামারাইজ করে একটু পরপর। আমি বললাম যেহেতু হাইডেগার পড়ার এটা একটা মজা, যে সে তার সব আলাপগুলোকে বারবার ফর্মুলাইজ করতেছে, সামারাইজ করতেছে। সে বলতেছে চতুষ্কোণকে এইভাবে প্রিজার্ভ করার অর্থ হইল, এই চতুষ্কোণকে এইভাবে প্রিজার্ভ করাটাই হইল আবাস। এবং এখানে আরেকটা খুবই ইন্টারেস্টিং শব্দ ব্যবহার করতেছে, উপমা টাইপের। সে বলতেছে বিল্ডিং হ্যাজ রেসপন্ডেড। আমি যদি চতুষ্কোণকে তার হালতে ছাইড়া দিতে পারি, তার হালতে আমি যদি তাকে তার আপন স্বভাবে, তার নিজের হালতে আমি যদি তাকে বাড়তে দিতে পারি, সেই ক্ষেত্রে উই হ্যাভ রেসপন্ডেড টু দ্য সামন্স অফ দ্য ফোরফোল্ড, অর্থাৎ চতুষ্কোণের ডাকে আমি সাড়া দিতে পারছি। অর্থাৎ আবাস আমাকে চতুষ্কোণের ডাকে সাড়া দিতে ডাকে। এটা একটা পার্ট। এখানে যদি আমি ফর্মুলাইজ করি, টু বিল্ড, বানানো কিছু। টু বিল্ড ইজ টু রেসপন্ড টু দ্য সামন্স অফ দ্য ফোরফোল্ড। অর্থাৎ চতুষ্কোণের ডাকে সাড়া দিতে পারাই হলো বানানোর শর্ত। আমি যখন কিছু বানাই, আমি যদি চতুষ্কোণের ডাকে সাড়া দিয়ে এটা বানাই, তাহলেই সেটা আবাসের শর্ত পূর্ণ করবে। আমি যা বানাই এটা কি আদৌ আবাসের শর্ত পূরণ করে কিনা? এটা তো স্থাপত্যের একদম গোড়ার প্রশ্ন, যে আমি যা বানাই এটা কি আবাসের শর্ত পূরণ করে কিনা। হাইডেগার তো এইটাই প্রবলেমাটিস করতেছে, এটা নিয়ে সে ঘাটতেছে। তো এটা যদি চতুষ্কোণের যে ডাক, চতুষ্কোণের ডাক মানে কি আছে? আর কত ফুটেজ কতক্ষণের আছে? ক্যামেরা আছে, সমস্যা নেই। হ্যাঁ, গ্রিকদের কাছে টেকনে এই কথাটার অর্থ আর্ট না, ক্রাফটও না, রাদার টু মেক সামথিং অ্যাপিয়ার, কোনো কিছুকে হাজির করা। উইদিন হোয়াট ইজ প্রেজেন্ট, যা আছে এর ভিতর যখন আমি কিছু হাজির করি, এটাই হলো টেকনে বা টেকনোলজির যে অর্থ। এটাকে যদি আমি অনুবাদের জায়গা থেকে আসি, প্রযুক্তি মানে কি? প্রয়োগ করা। যা আছে এর মধ্যে আমি প্রয়োগ করি এবং প্রয়োগের মধ্য দিয়ে আমি রূপান্তর ঘটাই। এটা হলো প্রযুক্তির অর্থ। প্রযুক্তি বলতে যেটা বোঝায় প্রয়োগ করা, কোনো কিছু প্রয়োগ করার ঘটনাকে বলে প্রযুক্তি, আমি যদি ব্যাকরণগত সংজ্ঞা ফলো করি। তো যা আছে তাকে ব্যবহার করা, এবং যা আছে তাকে ব্যবহার করা বা তার রূপান্তর ঘটানো, বা আমরা যদি গ্রিকদের অর্থ নেই, আবির্ভাব ঘটানো, সামনে নিয়ে আসা। লেটিং অ্যাপিয়ার,
হাইডেগার বলতেছে বিল্ডিং ইজ ক্যারেক্টারাইজড বাই দি অ্যাপিয়ারেন্স অফ ডুয়েলিং। ভবন আবাসকে আবির্ভূত হইতে দেয়। সামারাইজ করলে এইভাবে করা যায়। এখানে আবার সে এই যে টাইটেলের সাথে সংঘর্ষপূর্ণ, আমি যেভাবে হাইডেগারের স্থাপত্য ভাবনা নাম দিছি, হাইডেগার কিন্তু প্রথম এই এসের প্রথম বাক্যতেই সে মানা করছে এটা আমি আর্কিটেকচার নিয়ে কথা বলতেছি না। সে এখানেও বলতেছে দ্য নেচার অফ ইরেক্টিং অফ বিল্ডিংস ক্যান নট বি অ্যাডিকুয়েটলি আন্ডারস্টুড ইন টার্মস অফ আর্কিটেকচার অর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ারিং আমি আসলে যেভাবে আমি বুঝতেছি, এই কয় পাতা ধরে আমি কি করলাম, বেসিক্যালি ফিলোলজি প্র্যাকটিস করলাম। এই মেথডটা তো ফিলোলজিক্যাল, এটা তো আর্কিটেকচার বলতে যা বোঝায়, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন বলতে যেটা বোঝায়, ভাষার অর্থ ঘাইটা ঘাইটা আমি যেমনি সংজ্ঞা বানাইলাম, এটা তো সেটা না, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যেটা হয় না। তো সে বলতেছে গ্রিকরা টেকনি বলতে যেটা বুঝতো, ভবনের কাজ আসলে ওই রকম, এই অর্থে ভবন একটা টেকনোলজি। এখন সে আবার দেখাইতেছে যে এই এখনকার সময় আমরা টেকনোলজি বলতে যা বুঝি এটা আবার ক্ষতিকর, এটার সাথে এটার কোনো মিল নাই। দ্য নেচার অফ বিল্ডিং ইজ লেটিং ডুয়েল। Building accomplishes its nature by raising of locations in joining of their space. সে তিনটা বর্গ আমি যা বলছি একটু আগে সংজ্ঞা, এগুলাকে সে নানাভাবে ফর্মুলেট করতেছে, কম্বিনেশনে। এখানে যে গুরুত্বপূর্ণ লাইন সেটা হলো অনলি ইফ উই আর কেপেবল অফ ডুয়েলিং। যদি আমরা বাস করতে সক্ষম হই, শুধুমাত্র তখনই আমরা বানাইতে পারি। এর আগ পর্যন্ত আমরা যা বানাই ও আসলে বাস করা বলতে যা বোঝায় ওটা সেখানে আমাদের ঘটে না। এই কারণে প্রথাগত আর্কিটেকচারের সাথে হাইডেগার একটা প্রবলেম সে দেখতেছে যে আমরা যখন ভবন বানাই, ভবনটাকে আমি এই আবাস মাথায় রেখে আমি ভবন বানাই। ভবন আমার কাছে একটা টেকনিক্যাল প্রবলেম, কত মানুষ ট্যাগ করব, কত খোপ বানাবো, পায়রার খোপ, এরকম। এটা হলো আমার শহরের কল্পনা, আরবান প্ল্যানিং। তো একদম শেষের পার্টে চলে আসছি। ডুয়েলিং ইজ দ্য বেসিক ক্যারেক্টার অফ বিং। পুরা আলাপে এটাই বারবার নানাভাবে বলা হয়েছে। হাইডেগার এখানে বলতেছে অনলি ইফ উই আর কেপেবল অফ ডুয়েলিং দেন উই ক্যান বিল্ড। অর্থাৎ আমরা শুধু তখনই বানাইতে পারবো যখন আমরা শিখবো যে বাস করা বলতে কি বুঝায় আসলে। এটা কিভাবে বুঝবো? সে একটা মেথড ফলো করে সে বোঝার চেষ্টা করছে নিজের মতো করে। থিঙ্কিং ইটস এই পর্যায়ে এই প্রবন্ধটার নাম যেটা বিল্ডিং, ডুয়েলিং, থিঙ্কিং। বিল্ডিং নিয়ে অনেক আলাপ হয়েছে, থিঙ্কিং, ডুয়েলিং নিয়ে অনেক আলাপ হয়েছে, থিঙ্কিং নিয়ে খুব আলাপ ছিল না পুরা ইয়াতে। লাস্টের 2 প্যারায় সে থিঙ্কিং নিয়ে একটু করে বলছে যে থিঙ্কিং ইটসেলফ বিলংস টু ডুয়েলিং ইন দ্য সেম সেন্স অ্যাজ বিল্ডিং। ভাবের সাথে ভবনের যে সম্পর্ক, ভাবের সাথে ভাবনার একই সম্পর্ক। বিল্ডিং, ডুয়েলিং, থিঙ্কিং। Building and thinking are in its own way inescapable from dwelling. অর্থাৎ আমি যখন ভবন বানাই, আবাস ছাইরা আমি আসলে ভবন কল্পনা করতে পারি না। আবার আমি যখন ভাবি, ভাবনাকেও আমি ভাব ছাড়া কল্পনা করতে পারি না। এই পার্ট একটা খুবই ইন্টারেস্টিং নোক্তা, যেটা আমরা মুখরোচক অনেক। সেটা হলো সামারাইজ করা যায় যে হাইডেগারের কি প্রবলেম আসলে, কেন সে বিল্ডিং এর অর্থ বের করতে বের হলো, কেন সে আবাসের অর্থ বের করতে বের হলো। এটাকে ছোট্ট একটা অ্যানেকডোটে সামারাইজ করা যায়। সেটা সে বলতেছে ইদানিং আমরা শুনি আবাসন সংকটের কথা, ঘর কম, মামদানি ইয়া কমাবে, রেন্ট কমাবে, এটা নিউ ইয়র্কে এটার আলাপ চলতেছে। আমাদেরও ভাসমান জনগোষ্ঠী আছে, আমরা আবাসন সংকট ফেস করতেছি। হাইডেগার বলতেছে আবাসন সংকটটা যাবে কেমনে? এটা কি নতুন নতুন ঘর বাড়ি বানায় দিলেই হবে? সে বলতেছে দ্য রিয়েল প্লাইট অফ ডুয়েলিং, আবাসের সংকট, does not lie merely in lack of houses. ঘর কম
এই কারণে আবাসের সংকট, ঘটনা এটা না। আমি অনুমান করতেছি যে ওকে নতুন ঘর বানাই দিলে আমি আবাসের সংকট দূর করতে পারবো। হাইডেগার বলতেছে দ্য রিয়েল ডুয়েলিং প্লাইট, অর্থাৎ আবাসের সমস্যাটা লাইজ ইন দিস, দ্যাট মর্টালস এভার সার্চ অ্যানিউ ফর দ্য নেচার অফ ডুয়েলিং, দ্যাট দে মাস্ট এভার লার্ন টু ডুয়েল। অর্থাৎ আবাসের মূল সমস্যাটাই হলো মানুষকে নতুন করে বাস করতে শিখতে হবে। বাস করা বলতে কি বোঝায়? জগতে আমি আমার হাজির থাকার অর্থটা কি? এই অর্থের সংকটে আমরা আছি, ভবনের সংকটে নাই আমরা। এটাই হলো মূল সামারি। হাইডেগার যেভাবে এই এসেটা শেষ করতেছে যে আমরা ভবনের বা আবাসের টেকনিক্যাল কনস্ট্রাকশন রিলেটেড প্রবলেমে নাই, এটা নিয়ে অনেক কাজ হয়ে গেছে। এই উৎকর্ষ আমরা করে ফেলছি, আমরা শত শত তালা ইমারত বানাইতে পারি, কিন্তু আবাসের যে সংকটে আমরা এখন পড়ছি সেটা হলো এর অর্থ নিয়ে। আসলে আবাস করা বলতে কি বোঝায়? এই হলো আজকের আলাপ।